করার কথা বলা হয়েছিল, কিছুই করেন। জিনিসপত্রের দাম আজকে সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে গেছে। মানুষ অসহায়, মানুষ চাইছে এই বিজেপি সরকারকে খতম করতে। আর এটা ভাবে কংগ্রেস কর্মীদের দায়িত্ব নিতে হবে, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের ইচ্ছাকে পূরণ করার জন্য সমস্ত রকমের প্রদেশ কংগ্রেস থেকে যা যা কর্মসূচি দেবে সেইগুলি পালন করে মানুষকে সংঘবদ্ধ করে বিজেপিকে ক্ষমতাচ্যুত করা। এই বলে আমি আমার সংক্ষিপ্ত ভাষণ শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন মাননীয় সভাপতি শ্রদ্ধেয় পীযূষ কান্তি বিশ্বাস মহোদয়কে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আদিবাসী কংগ্রেসের মাননীয় চেয়ারম্যান শ্রী শব্দ কুমার জমাতিয়া মহোদয়। खुलुमबाय आसुकजाक दिनैनि सभानि न'फान ताई आसुकजाक त्रिपुरा प्रदेश कांग्रेस कमिटिनि अजामा आइगिनि प्रदेश कांग्रेसनि अजामा तै ताबुकनि एमएलए बरम गोनां बिरजित सिन्हा ताई CWC ni permanent invited member MLA Borom Genang Sudip Rai Bormon tai agini Pradesh Congress ni Ozama Piyush Kanti just তাই যত প্রথম যাক তাকুক তাই বুকুক ও আগরতলা টাউননি যারা ব্যবসা খাইতো নাই মানি পাই নাই আনি মাইকনি খরাং যারা খানাইতো নাই যত নানি খাকসাং মানি দিবর কাহাম ইয়াফারই কক কিসে সানাই তাকুক এবারে 15 লক্ষ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকানো হবে। এই 15 লক্ষ টাকার কথা শুনে আমার আদিবাসী পরিবার ভাই বোন মা বাবা প্রত্যেকে পাগল হয়ে গেছে। কারণ আদিবাসী পরিবারে কোনোদিন 15 লক্ষ টাকা তারা দেখেনি। 15 লক্ষ টাকা না দেখে উদের গ্রামে গিয়ে বলছে 15 লাখ রাঙামান নাই ফো 15 লক্ষ রাং কবর চাইতে না পাল হয়ে গেছে।
গেছে 15 লক্ষ টাকার নাম শুনে। তাহলে আর কোনো কথা নেই, এইবার বিজেপিকে বুথ দিতে হবে। রেখা শেষ পর্যন্ত কিছু নিলে মিস কল রেখাই চাকরি মান নাই কবাং মা উপজাতি যুবক রোগ মিস কল রেখা। অনেকে জিজ্ঞেস করে দাদা আবার কিসের মিস কল? আদিবাসী সম্প্রদায় থেকে আরম্ভ করে এই রাজ্যের যুব সম্প্রদায় থেকে আরম্ভ করে প্রত্যেকে ঠকিয়েছে, যার কারণে ত্রিপুরা রাজ্য 2018 সালে আইপিএফটি আইপিএফটি কেমন দাবি ত্রিপুরা ল্যান্ড বড়মুরাই লেনটা করে ত্রিপুরা ল্যান্ডের দাবিতে 11 দিন স্তব্ধ করে রেখেছিল এনসিতে বর্মার নেতৃত্বে। 11 দিনের মাথায় শুয়োর মাংস কি পাইছে ত্রিপুরা ল্যান্ড পাইছে। সারা রাজ্যে ত্রিপুরা ল্যান্ড নামে লজ্জা হয়। এইভাবে ফ্যামিলি প্রথা আমার কিছু মানিয়া, যার কারণে 2021 একটা দল ফাইকা গ্রেটার ত্রিপুরা ল্যান্ড লিয়া তাবো গ্রেটার ত্রিপুরা ল্যান্ড শিখছে নাই আব্রু সামানি তাবো একটা দল ফাঁকা। क्या बोला था? চলো পাল্টায়ের নামে এই রাজ্যে বামফ্রন্ট সরকারের পাল্টিয়ে এই রাজ্যে বিজেপি আইপিএফটি সরকার প্রতিষ্ঠিত করেছিল। আমার কথা নয়, ত্রিপুরা মোথার যিনি ফাউন্ডার তিনি বলেছেন চলো পাল্টায়, আবি চলো পাল্টায় নেই, আবি চলো ঠকায়। এই চলো ঠকায়ের সাথে 2023-এ আর কি বলে 24-এ লোকসভা নির্বাচনে কি হলো আমরা দেখলাম। বড়মুরায় অনশনের নামে হাজার জাতি উপজাতি সমাজের মানুষকে এনেছিলেন। সেই দিন খ্রিস্টান, হিন্দু, মুসলমান প্রত্যেকে গিয়েছিলেন। বড়মুরায় কি হলো? হঠাৎ করে এক ভদ্রলোক তার একটা ফোন দিয়ে হ্যাঁ বলিয়ে दिल्ली जाना पड़ेगा, दिल्ली बुलाया है, जाओ कि नहीं जाओ? जाइए महाराज की जय हो, दुबाग्रा की जय हो स्लोगान कोया कैसे हम खाली हाथ जाएगा लेकिन खाली हाथ वापस नहीं आएगा। ठीक ही तो कैसे खाली हाथ आइसे ना कि नहीं आइसे ছত্তিশগড়ের তার দিদিরে নিয়ে আইছে। এই রাজ্যের উপজাতি সমাজের মধ্যে অনেক শিক্ষিত মহিলা আছে, অনেক শিক্ষিত, ইংরেজি বলতে পারে, বাংলা বলতে পারে, হিন্দি বলতে পারে। ছত্তিশগড়ে যিনি কখনো বলতে পারেন না, যিনি রিগনের বড় বলতে পারেন না, এইটাকে নিয়ে তুলপাড়। এখন ত্রিপুরা ওই যে ঠকায় বলেছিল, ওই ঠকায়ের সাথে একটা হাফ প্যানের মন্ত্রী আর একটা ফুল প্যানের মন্ত্রী। অদ্ভুত ব্যাপার। এই রাজ্যের আদিবাসী সমাজকে যেভাবে ঠকিয়েছে, আমি আজকে এই সবার মাধ্যমে একটা প্রশ্ন করতে চাই। গ্রেটার ত্রিপুরা ল্যান্ড বড় পুরিলা জ্যোতি উলো পার্টি, তারপরে কি বলে কনস্টিটিউশনের সলিউশন, সমস্ত কিছুই আজকে সংবিধান যদি না থাকে কোথায় যাবেন আপনারা? যার কারণে আমরা বলেছিলাম এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি এই রাজ্যের, এই ভারতবর্ষের সংবিধানে ধ্বংস করে দিতে চাইছে একটা দল। সংবিধানে যদি না থাকে কোথায় এসটি ফ্যাসিলিটি থাকবে? সেই দিন গত 9 তারিখে জেপি নাড্ডা এসলেন। জেপি নাড্ডা কি বলল?
জেপি নাড্ডা তামসাকা বরেই রনস্কুতির নাই তাতাল মিথ্যে কথা। জেপি নাড্ডা একটা কথা বলেছে, তার নাম হওয়া উচিত ছিল জেপি গাদ্দার। জেপি নাড্ডা না হয়ে জেপি গাদ্দার হওয়ার কথা ছিল তার টাইটেল। কারণ গাদ্দার করেছে ত্রিপুরা রাজ্যের মানুষের সাথে, ত্রিপুরা শাহ উপজাতিদের সাথে। কাজে আমার বক্তব্যকে আমি দীর্ঘায়িত করতে চাই না। একমাত্র কংগ্রেসে আছে আদিবাসীদের জন্য। যে কংগ্রেস যে ইন্দিরা গান্ধীর আমলে 1984 সালে ষষ্ঠ তফসিল এই রাজ্যে চালু করেছেন, সংবিধান সংশোধন করে ষষ্ঠ তফসিল চালু করেছে। এই রাজ্যের আদিবাসীদের জন্য বন অধিকার আইন সংশোধন করে আইন করেছে। এখানে রাইট টু এডুকেশন হয়েছে, স্বাস্থ্য অধিকার হয়েছে, রাইট টু ফুড সিকিউরিটি অ্যাক্ট হয়েছে। কার দ্বারা? কংগ্রেসের দ্বারা। কাজে কংগ্রেস, একমাত্র কংগ্রেস, একমাত্র রাহুল গান্ধী সারা রাজ্যে সারা ভারতবর্ষের মধ্যে চলছে বেড়াচ্ছে এই আদিবাসীদের জন্য, এই আদিবাসীদের স্বার্থে কথা বলছে। কাজে আনি কগ্নাং মুথাগনাই সিনিহাও ত্রিপুরা সারক থাং তোংনা বাগৈ একমাত্র আদিবাসী ন মুথাঙি তোংনা বাগৈ কংগ্রেস পার্টি ন বাদ্রই কিনো উংলা। এই কংগ্রেস পার্টি ন 3টা রিজার্ভ সিট খাইকায় রাজীব গান্ধী না আমল এই ষষ্ঠ তফসিল চালু খাই তিনি 1984 সাল 23 অগস্ট ওর ইন্দিরা গান্ধী ষষ্ঠ তফসিল। কিন্তু দুর্ভাগ্য 5টি বছরের জন্য এখনো এডিসি ক্ষমতায় যেতে পারেনি। তাই আঙানি আদিবাসী সমাজ তো সানায় আনি তাকুন তে বুকুক সংলো সানায় আনি ত্রিপ্রাসা ওয়াংসা যত্ন সানায় আনার ফাইনাই 2026 নি এডিসি নির্বাচন সব রাজ্য কংগ্রেস পার্টি এককভাবে এডিসি ক্ষমতা থানা বাগৈ তাবনি থেকে না যত তাকুতে বুকুক সং যত সংখ্যা বাগৈ আং কমক নাই বিনি বাগৈ আদিবাসী সমাজটি বরফ কংগ্রেস পার্টি নো বাদ রই কংগ্রেস পার্টি নো বাদ লিখায়। তাই কোন পার্টি করে যত ঠকায় একটা কথা বলতে হয়। 2018 সাল থেকে আজকে 11 তারিখ মার্চ আজ পর্যন্ত এই রাজ্যে বাণিজ্য কমিশন ছাড়া কিছুই নেই। কমিশন ছাড়া কিছু করে একমাত্র কমিশন, কন্ট্রাক্টর কমিশন, জলের জন্য কমিশন, ঘরের জন্য কমিশন, বয়স্ক ভাতা দিতে বাদ পেতে গেলে কমিশন। কমিশন ছাড়া আর কিছুই নেই। কিছু নেতৃত্ব আছে, কমিশন খেয়ে কলা গাছ হয়ে গেছে। তাই জাতি উপজাতি উভয় অংশের মানুষের কাছে আমি একটাই আবেদন জানাবো, কংগ্রেসকে বাদ দিয়ে এই রাজ্যে কিছু হবে না। কাজে কংগ্রেস উজ্জীবিত হচ্ছে আশিস স্যার নেতৃত্বে। এই রাজ্যে কংগ্রেস যেভাবে উজ্জীবিত হচ্ছে, এই রাজ্যে যেভাবে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ব্লকে যেভাবে উজ্জীবিত হচ্ছে, আগামী 2028 নির্বাচনে এককভাবে কংগ্রেস লড়াই করে এই রাজ্যে ক্ষমতা শাসন করবে। এবং এই রাজ্যে সেই জুত আমলে যেভাবে 37,000 চাকরি দিয়েছিল স্পেশাল ড্রাইভের নামে, ওভারএসের নামে, এই সুযোগ আমরা আবার করে দিতে চাই। কাজেই প্রত্যেকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান শব্দকুমার জমাতিয়া মহোদয়। আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন সর্বভারতীয় সেবা দলের মাননীয় সভাপতি শ্রী লালজি দেশাই মহোদয়। উপস্থিত হয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি, প্রাক্তন পরিষদীয় দলনেতা তথা বিধায়ক শ্রদ্ধেয় গোপাল চন্দ্র রায় মহোদয়। এখন উপস্থিত হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন বিধায়ক শ্রদ্ধেয় অশোক দেববর্মা মহোদয়। এখন ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের তরফ থেকে এবং সেবা দলের তরফ থেকে উপস্থিত নেতৃবৃন্দদের উত্তরীয় দিয়ে বরণ করা হবে। আমি তাদেরকে অনুরোধ করব নেতাদের বরণ করার জন্যে।
এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি, প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক শ্রদ্ধেয় বিরোধী সিনহা মহোদয়। আমি বিরোধী সিনহা মহোদয়কে অনুরোধ করছি ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সবাইকে আমার নমস্কার। আজকে প্রদেশ কংগ্রেসের আহ্বানে সংবিধান বাঁচাও এই সমাবেশে মাননীয় সভাপতি প্রাক্তন মন্ত্রী শ্রী মনিন্দর রিয়াং মহাশয়, মঞ্চে আছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শ্রী আশিস শাহ মহাশয়, বিধায়ক সিডব্লিউসি মেম্বার শ্রী সুদীপ রায় বর্মন মহাশয়, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বিধায়ক গোপাল রায় মহাশয়, পীযূষ বিশ্বাস মহাশয়, শব্দকুমার জমাতি মহাশয়, প্রাক্তন বিধায়ক অশোক দেববর্মা, এখানে ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে আগত মা ও বোনেরা, যুব ভাইয়েরা এবং সজ্জন মণ্ডলী, কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সবাইকে আমার নমস্কার। সত্যি আজকে সংবিধান বাঁচাও, আমাদের নেতা রাহুল গান্ধীজি সংবিধানকে রক্ষা করার জন্য উনি দুর্বার গতিতে জনমত গঠন করেছে। বিজেপি সরকার ভারতের সংবিধানকে বাতিল করার জন্য বিভিন্নভাবে চক্রান্ত করছে। আরেকদিকে মোদী জামানায় ভারত সুরক্ষিত নয়। বাংলাদেশের মতন একটা ছোট্ট দেশ যেখানে ভারতবর্ষে নির্ভরশীল, তারাও আমাদের ভারতবর্ষকে হুমকি দেয়। ত্রিপুরা দিয়ে আমি এক উদাহরণ দিতে চাই। ত্রিপুরার বর্ডারে অতন্ত্র প্রহরী মোতায়েন আছে, বিভিন্ন আইবি বাহিনী রয়েছে, তবু আমাদের বর্ডার সুরক্ষিত নয়। আমি ত্রিপুরার বিধানসভাতে একটি কথা তুলেছিলাম যে কৈলাসহরের বর্ডারে 0 পয়েন্টের কাছে, 0 পয়েন্টে বাংলাদেশ সরকার বিশাল বড় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করেছে। প্রশাসন দৌড়ঝাঁপ শুরু হয়ে গেল, তারা বিশ্বাসই করতে পারে না ইন্ডিয়ার ওই প্রান্তে যে এত বড় বাঁধ নির্মাণ হয়ে গেছে। অথচ অতন্ত্র প্রহরী ভারত সরকারের বাহিনীগুলো বর্ডারে রয়েছে, সেখানে প্রতীয়মান যে ভারত সুরক্ষিত নয়, সংবিধান তো সুরক্ষিত নয়, দেশও সুরক্ষিত নয়। এরপরে প্রশাসনের কর্তারা আমাকে ফোন করেন, আপনি বিধানসভায় তুলেছেন বাংলাদেশের বিরাট বাঁধ হয়েছে, আমরা তো দেখি নাই। আমি বললাম আপনারা দেখবেন কোথায়, চোখ মুজে করে রয়েছেন। শুধু 10% শেয়ার বিজেপিকে দেওয়ার জন্য আপনারা ব্যস্তই আছে। এই বিজেপি সরকার কিন্তু ত্রিপুরায় 10% সরকার, পার্সেন্টেজ ছাড়া কোনো কাজ হয় না, এটা আপনারা স্বীকার করেন তো। 10% সরকার, এটা পার্সেন্টেজ মারিং। এবারে প্রশাসনের কর্তারা গিয়ে দেখলো সত্যি বাংলাদেশের ওই পারে 0 পয়েন্টের মধ্যে বাঁধ নির্মাণ চলছে। যাই হোক, ভারত সরকারের হস্তক্ষেপে রাজ্য সরকারও ঘুম ভেঙেছে, তড়িঘড়ি করে এখানে প্রায় কয়েকশো কোটি টাকার টেন্ডারও হয়েছে, কাজ শুরু হয়ে গেছে। এটা কংগ্রেস আমরা খবর রাখি সব জায়গায়। আজকে দেখেন চীনে
চীনের বর্ডারে কত জায়গা চীন দখল করেছে, মোদী সরকার কিছুই করতে পারেনি। এই তো মোদী সরকার তার জামানায় আমেরিকাতে যারা ছিল, বেআইনি হোক আইনি হোক, তাদেরকে হ্যান্ডকাপ পরিয়ে পায়ে শিকল বেঁধে 40 ঘন্টা একটা মিলিটারি ফ্লাইটে পাঠিয়ে দেওয়া হয়েছে। পৃথিবীর কোনো দেশের নাগরিকদের এইভাবে পাঠানো হয়নি। ছোট্ট দেশগুলো পর্যন্ত আমেরিকায় বলছে আমরা প্লেন দিয়ে আমরা নিয়ে যাব, এইভাবে বন্দি করে আনবেন না। অথচ ভারত সরকার থেকে তো শব্দ পর্যন্ত নেই। যাই এমন অবস্থা আমরা বাস করছি। আমি দীর্ঘ বলবো না। এই রাজ্যেও এই যে বললাম 10% সরকার, আপনার মুখে মুখে প্রচার করার দরকার নেই, সবাই জানে 10% না দিলে কোনো কাজ হয় না এই সরকারের আমলে। কোনোদিন আমরা ভাবিনি, আমাদের সরকার ছিল, আমরা নিজেরাও মিনিস্টার ছিলাম, কোনোদিন ভাবিনি যে 10% খাবো। এই আমলে এটা হয়ে যাচ্ছে প্রকাশ্য, তাদের লজ্জা শরম কিছুই নেই। 10% না দিলেই হবে না, উপর থেকে নিচ পর্যন্ত দফায় দফায় দফায়। তার বিরুদ্ধে আমরা গর্জে উঠতে হবে। পরিশেষে একটি কথা বলি, এই রাজ্যে জনজাতিদের জন্য অনেকে এখন দাবি করতে শুরু করেছে, কিন্তু আমি স্মরণ করে দিতে চাই, শ্রীমতী ইন্দিরা গান্ধী দেশের প্রধানমন্ত্রী থাকাকালীন ভারতের সংবিধান সংশোধন করে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ গঠন করেছিলেন। সেই সময়ে কিন্তু অনেক এমপি ছিল, কিন্তু বামপন্থী এমপি একজন তো সেদিন বন্দুক নিয়ে রইসা বাড়িতে হরিণ শিকার করছিল, পার্লামেন্টে এদিন ছিল না। কেউ অস্বীকার করতে পারবেন? বামপন্থীরা এদিকে বলে ট্রাইবেলের কথা, ট্রাইবেলের জন্য যেদিন আইন তৈরি করতে যাচ্ছে সেদিন বাজুবন রেয়াং সিপিএমের এমপি রইসা বাড়িতে হরিণ শিকার করছে। এরা অন্তর দিয়ে ট্রাইবেলকে ভালোবাসে না। এই অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল শ্রীমতী ইন্দিরা গান্ধীর মানসপুত্র, এটাকে রক্ষা করতে হবে, এটাকে আরো শক্তিশালী করতে হবে। কংগ্রেসও এই এডিসিকে শক্তিশালী করার জন্য, তাদের হাতে আরো শক্তি দেওয়ার জন্য, পথ দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। যাই হোক, আমি আপনাদের সবাইকে বলবো, সাহস নিয়ে এগিয়ে আসুন, সাহস নিয়ে এগিয়ে আসুন। লড়াই করতে হবে, লড়াই, কংগ্রেস তো লড়াই জানে। সাহস নিয়ে এগিয়ে আসুন, কারণ কত হুমকি, কত বাইক বাহিনী, এটা তো হবে, এটার প্রতিরোধ আমাদের করতে হবে। আমরা তো প্রতিরোধ করেছি গত পঞ্চায়েত নির্বাচনে। 56টা ব্লকের মধ্যে গৌরনগর ব্লক আমরা কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠ দিয়েছি, তাদের সাথে চ্যালেঞ্জ করেছি। ভোট গণার দিন এইরকম মানুষ বসেছিল আমাদের কংগ্রেস কর্মীরা, লাঠি সুটা নিয়ে প্রতিরোধ করার জন্য, তারা রিগিংও করতে পারেনি। এই ব্যবস্থা আমাদের সমস্ত রাজ্যে, সমস্ত প্রান্তে কংগ্রেস কর্মীদের আমি বলবো, সংঘবদ্ধভাবে এগিয়ে আসুন। মানুষ আমাদের পাশে আসবে, রাহুল গান্ধীর পাশে আসবে। কংগ্রেস বিরাট পার্টি, কংগ্রেস ছাড়া দেশ চলতেই পারে না। কংগ্রেসের আদর্শটা কি? ধর্ম নিরপেক্ষ আদর্শ। এই ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ আদর্শ থেকে সরে যায়, ভারতবর্ষ 100 টুকরা হয়ে যাবে। কংগ্রেসের আদর্শের জন্য, ভারতের সংবিধানের জন্য দেশকে মজবুত করে রেখেছে, ঐক্যবদ্ধ করেছে। সুতরাং কংগ্রেস শক্তিশালী মানে দেশ শক্তিশালী, কংগ্রেস শক্তিশালী মানে রাজ্য শক্তিশালী। সবাইকে আমার নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয়। এরপরে আমি একটি কথা এই বাম আমলেও মুসলিম সংখ্যালঘুদের উপরে কৌশলগতভাবে, আর আজকের এই আমলে মাইনরিটি কর্পোরেশনের নামে মেধা ছাত্রছাত্রীদের যে স্টাইপেন্ড দেওয়া হয়, সেখানেও করাপশন। এবার বিধানসভাতে তুলব,
আমাদের কাছে রিলিজ এসছে একটা কলেজে, ধন্বন্তরী কলেজে এই কর্পোরেশন থেকে 40টা ছাত্রছাত্রীর নাম পাঠিয়েছে বলে রেকর্ড আছে। অথচ ধন্বন্তরী থেকে আরটিআই করে আমরা পেয়েছি মাত্র 10টা ছাত্র ভর্তি হয়েছে, আরো 30টা ছাত্র কোথায় গেল? ভুয়া। এই টাকাটা মারিং হয়ে গেছে সেই 10%-এর বাহিনীরা। সুতরাং আপনাকে একটা উদাহরণ দিলাম, এবার বিধানসভাতে আমি তুলব। জয় হিন্দ, নমস্কার। ধন্যবাদ মাননীয় বিধায়ক শ্রদ্ধেয় বিরোধী সিনহা মহোদয়কে। এখন দেশ কমিটির সবাইকে আমার নমস্কার, সালাম, খুলুমখা। আজকের এই গণতন্ত্র বাঁচাও, সংবিধান বাঁচাও এই সভায় প্রদেশ কংগ্রেসের আজকে সভাপতিত্ব করছেন শ্রদ্ধেয় মনীন্দ্র রিয়াং মহোদয়। উপস্থিত আছেন দিল্লি থেকে আজকের প্রধান অতিথি লালজি দেশাই মহাশয়, উনি চেয়ারম্যান সেবাদল। আছেন আমাদের প্রিয় সভাপতি আশিস শাহ মহোদয়, আছেন আমাদের ওয়ার্কিং কমিটির মেম্বার আমার প্রিয় সুদীপ রায় বর্মন মহোদয়, বিরজিৎ বাবু আর পীযূষ বাবু, এখানে অশোক বাবু আছেন এবং অন্যান্য নেতৃবৃন্দরা আছেন। আমি সবার নাম বলছি না, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আজকে মনে করছি, কারণ আমরা অনেক দিনের ইতিহাসের সঙ্গে জড়িত, আমার মনে হচ্ছে আজকে সবাই দাঁড়িয়ে আমি এখানে ভাবছিলাম 1988 সালে নির্বাচন প্রাককালে যখন কংগ্রেসের এবং টিউজেসের আমার মন্ত্রিসভা হয়েছিল, আমি এখানে বক্তব্য রেখেছিলাম। প্রথম এখানে উপস্থিত ছিলেন সন্তোষ মোহন দেবের নেতৃত্বে সুদীপ দা, সমিত দা এবং অন্যান্য নেতৃবৃন্দ। আজকেও মনে হচ্ছে এখানে সব নেতারা আছেন। আগামী নির্বাচনে 2028 সালে কংগ্রেসের নেতৃত্বে সরকার হবে। তাই তো আজকে বিজেপি অত্যন্ত আজকে ভীত এবং সন্তুষ্ট। ওরা কাল বলেছিল 1 লক্ষ লোক হবে আস্তাবল ময়দানে, কিন্তু এটাকে বিয়ে বাড়ি বা শ্রাদ্ধ বাড়ির মতো সাজিয়েছে। জেপি নাড্ডা যখন বক্তব্য দিচ্ছে, লোক নেই, আসন খালি, বিজেপি খালি, জেনে নিন বিজেপির শেষে শুরু হয়ে গেছে। আমি অনেক বক্তা আছে, আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। আমি একটি কথা বলতে চাই, আমাদের নরেন্দ্র মোদী সাহেব তো, আমি সম্মান দিয়ে বলছি, এই ধরনের গত স্বাধীনতার পরে এই ধরনের জুমলা মানে পরিষ্কার করে দিয়েছে শাহ মহাশয়, অমিত শাহ মহোদয়। জুমলা মানে মিথ্যা কথা, নির্বাচন প্রাককালে জুমলা বলা যায়, উনি বলেছেন। এবং নরেন্দ্র মোদী হলো বিশ্বের মধ্যে যদি জুমলা এবং মিথ্যার কম্পিটিশন হয়, আমাদের প্রধানমন্ত্রী প্রথম স্থান অধিকার করবে। আমি এই সবাই বলছি। আমি বলতে চাই, প্রধানমন্ত্রী এই 13 বছর পর মনে হয়েছে হিন্দু খাতরা মে হায়। আরে ভাইয়া, বাংলাদেশে ডেলি হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, ডেলি নির্যাতন হচ্ছে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার উপর হচ্ছে। তুমি নীরব কেন? বিরোধী দল বলেছেন যে বেআইনিভাবে কেউ যেতে পারে, কিন্তু হাতে হাত করে দিয়ে, পায়ে শিকল দিয়ে আসামির মতো বেতাতে বেতাতে ভারতবর্ষে এই স্বাধীনতার পরে গত 75 বছরে কেউ ফেরত আসেনি। লজ্জা, লজ্জা, এই সভাটা একটা লজ্জা। এখানে একটা সাইনবোর্ড থাকা উচিত। আমি যেটা বলছি, এরা জনজাতির জন্য কেঁদে ফেলে। আজকে আমি কিছুদিন আগে দৈনিক সংবাদ পত্রিকায় দেখেছি, সন্দনে দেখেছি, প্রতিবাদী কলমে দেখেছি, ওই আদিবাসী মায়েরা, বাচ্চারা 15 কিলোমিটার দূর থেকে ছড়ার জল এনে খায়। লজ্জা থাকার উপায় নেই। আমি বলবো বিজেপি লজ্জা, লজ্জা, লজ্জা। এরা ভয়ে নির্বাচনকে, বিজেপি কিন্তু ভয় পায়, লুটতরাজ করার জন্য চেষ্টা করে।
আপনারা এটা মনে রাখবেন, এই ভিলেজ কাউন্সিল নির্বাচন কোর্ট অর্ডার দিয়েছে, তারপরেও করে না। সুপ্রিম কোর্ট যায়, হাইকোর্ট যায় বারবার। কেন? মানুষ ভোট দেবে না, ওদেরকে বিশ্বাস করে না। ওরা অবিশ্বাসের পার্টি, জুমলা পার্টি, ভারতের বিরোধী পার্টি, ত্রিপুরার বিরোধী পার্টি। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, কংগ্রেস রুজি রোজগার, স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, বাসস্থান, এর কোনো কথা নেই। কথায় কথায় এই তো জেপি নাড্ডা মহোদয় এখানে বলেছেন, বা মুখ্যমন্ত্রী বলেছেন 8,000 চাকরি দেবে। আরে যখন ভীষণ ডকুমেন্ট করেছিল 7 বছর আগে, 7.5 বছর আগে, বলে 50,000 দেব, এসে প্রতি বছর 50,000, এখন 8-এ নেমেছে, কিছুদিন পরে 0-তে নামবে। মানুষ ঝাঁটিয়ে এই বিজেপিকে ত্রিপুরা রাজ্য থেকে বিতাড়িত করবে, আমি আপনাদের বলছি। তাই বন্ধুগণ, আজকে যারা এসছেন, যদি আমি সুদীপবাবুর সঙ্গে কথা বলছিলাম, গ্রামে গঞ্জে শহরে রেল স্টেশনে ও হারমাত বাহিনী, আমি বলবো ওই যে বাহুবলী একটা সিনেমা হয়েছে, সিপিএম বিজেপি এখন আছে শুধু বাহুবলীতে, গুন্ডামি, চরস পান সব পান করে কংগ্রেসের উপর, বিরোধীদের উপর আক্রমণের তারা সাংবাদিকদেরও তারা ছাড় দেয় না। আমি সাংবাদিক বন্ধুদের বলবো, আপনারাও সোচ্চার হন, আমরাও সোচ্চার হব। আসুন বন্ধু, হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কংগ্রেসের নেতৃত্বে আমরা সরকার গঠন করব, এই বিজেপিকে পরাস্ত করব। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ত্রিপুরা, জয় রাহুল গান্ধী, জয় সোনিয়া গান্ধী, জয় খাড়গেজি। ধন্যবাদ। ধন্যবাদ প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বিধায়ক গোপাল চন্দ্র রায় মহোদয়কে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি তো শ্রী আশিস কুমার সাহা মহোদয়। আমি শ্রী আশিস কুমার সাহা মহোদয়কে অনুরোধ করছি কিছু বলার জন্য। ধন্যবাদ সঞ্চালক বন্ধু, সবাইকে নমস্কার জানাই। আমরা বেশ কিছুক্ষণ ধরে বিভিন্ন বক্তার বক্তব্য শুনছিলাম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন গুজরাট থেকে, যিনি বিজেপিকে নিশ্চিহ্ন করার জন্য অবিরাম পরিশ্রম করে চলেছেন, একটা সংকল্প নিয়ে সারা দেশব্যাপী সেবাদল সংগঠনকে শক্তিশালী চেহারায় সেখানে পুনর্গঠনের দায়িত্ব নিয়ে কাজ করছেন। লালজি দেশাই ভাই আজকে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, তার জন্য একটা জোরে করতালি আপনাদের কাছ থেকে আমি আশা করি। অনেকক্ষণ বসে বসে আমরা বক্তব্য শুনছিলাম, একটু আমাদেরকে আমার মনে হয় উজ্জীবিত করা দরকার। আমি আপনাদের সাথে আওয়াজ তুলতে চাই, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ, জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বন্ধুগণ, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ডাকা এই জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান অভিযানকে কেন্দ্র করে আজকে আগরতলা শহরের বুকে যে কেন্দ্রীয় জমায়েত, এই জমায়েতকে সফল করে তোলার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমার সংগ্রামী নেতা কর্মী বন্ধুরা এখানে এসে সমবেত হয়েছেন। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকে আমি জানাই সংগ্রামী অভিনন্দন এবং স্বাগত। এই মঞ্চে সভাপতিত্ব করছেন রাজ্যের প্রাক্তন আমাদের এই রাজ্যের বিশিষ্ট আদিবাসী নেতা মনীন্দ্র রিয়াং মহাশয়। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন সর্বভারতীয়
কংগ্রেস সেবা দলের মাননীয় সভাপতি লালজি দেশাই মহাশয়। এই মঞ্চে আছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি, কংগ্রেস ওয়ার্কিং কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য বিধায়ক সুদীপ রায় বর্মন মহাশয়। এই মঞ্চে উপস্থিত আমাদের রাজ্যের প্রাক্তন কংগ্রেস সভাপতিদ্বয় বিধায়ক গোপাল চন্দ্র রায়, বিধায়ক বিরজিৎ সিনহা এবং প্রাক্তন সভাপতি আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস মহাশয়, প্রাক্তন বিধায়ক আদিবাসী নেতা অশোক দেববর্মা মহাশয়, আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান শব্দকুমার জামাতিয়া, আমাদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানগণ, যুব কংগ্রেস সভাপতি, মহিলা কংগ্রেস সভাপতি, ছাত্র কংগ্রেসের নেতৃত্ব, আমাদের সেবা দলের চেয়ারম্যান এবং অন্যান্য জেলা ব্লক স্তরের সমস্ত সভাপতি সহ নেতৃবৃন্দগণ, সবাইকে প্রদেশ নেতৃত্বের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি অভিনন্দন জ্ঞাপন করছি। আজকের এই সভা আমরা বিগত 2 মাস ধরে বিভিন্ন জেলায় আমাদের বিভাগ, আমাদের বিভিন্ন সেল এবং আমাদের বিভিন্ন শাখার সংগঠনের তাদেরকে নিয়ে রাজ্য কনভেনশন আমরা সংগঠিত করি। সেই কনভেনশন থেকে যে আওয়াজ উঠেছে, সেই কনভেনশনের মূল যে লক্ষ্য, ভারতবর্ষের সংবিধানকে যারা দুর্বল করতে চায়, বিলুপ্ত করে দিতে চায়, সংবিধানের উপর কাটাছেঁড়া করে যারা সংবিধানকে তার যে প্রদত্ত ক্ষমতা, তার মৌলিক অধিকার, তার সংরক্ষণের অধিকার, এই সংবিধান মূলে ভারতবর্ষের মানুষ তার ভাষাগত, তার পরিধানগত, তার খাদ্যাভ্যাসগত, তার কথা বলার যে অধিকার বর্তমানে বিজেপি সরকার ক্ষমতাসীন হয়ে বিগত 10 বছরের অধিককাল যারা কেড়ে নিতে চেয়েছে, তার প্রতিবাদ করে ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের নেতা মল্লিকার্জুন খার্গেজি এবং আমাদের বিধানসভার বিরোধী দলনেতা দেশের জননায়ক রাহুল গান্ধীজি আজকে সারা দেশব্যাপী যে গণজাগরণ তৈরি করেছে, এই গণজাগরণ ত্রিপুরার বুকেও আসছে পড়েছে। ত্রিপুরার সংবিধান রক্ষক সৈনিকরা আজকে পথে নেমেছে। জেলায় জেলায় যেমন আমরা আমাদের সাংগঠনিক শক্তি প্রদর্শন করে প্রতিটা জেলার নাগরিকদের কাছে আমাদের বার্তা পৌঁছেছি, আজকে কেন্দ্রীয়ভাবে এই সমাবেশ থেকে রাজ্যের প্রতিটা মানুষের কাছে, আদিবাসী এলাকার গিরিকন্দরের উপজাতি জনগোষ্ঠীর ভাই বোনদের কাছে, প্রতিটা মহল্লা মহল্লায়, পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা জায়গায় আমাদের সুনাগরিকদের কাছে আমরা এই বার্তা দিতে চাই যে এই রাজ্যের বুকে, এই দেশের বুকে যেমন কংগ্রেসের কোনো বিকল্প নেই, সংবিধানকে আঁকড়ে ধরে সংবিধান বাঁচানোর জন্য যে লড়াই জাতীয় কংগ্রেস করছে, আজকে এই রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার করতে, সংবিধান বাঁচাতে, সংরক্ষণকে মান্যতা দিতে কংগ্রেস দল ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে বুক চেতিয়ে লড়াই করবে, সাহসিকতার সঙ্গে লড়াই করবে। ওই কাপুরুষের দল, ভীরুর দল যারা আস্তাবল মাঠে শো অফ করতে গিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার হয়ে গেছে, তারা বুঝে গেছেন পায়ের তলার জমি সরে যাচ্ছে, মানুষের সমর্থন ধীরে ধীরে সেই দলের প্রতি এটা দুর্বল হচ্ছে। আজকে এই সমাবেশকে কেন্দ্র করে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছে, আটকে রাখতে পারেনি। আমাদের কর্মীদের নানাভাবে
ভয়ভীতি দেখানো হয়েছে, বিভিন্ন সভায় আক্রমণ করার পরিস্থিতি তৈরি করেছে। গতকাল কাকরাবনে আমাদের উদয়পুর জেলার সভাপতি সহ আমাদের কর্মীদের উপর আক্রমণ হানার চেষ্টা করেছে, গাড়ি ভাঙচুর করেছে। কর্মীদের ভয়ভীতি প্রদর্শন করার পরেও কেউ থেমে থাকেনি। আজকে যোগেন্দ্রনগর বাজারঘাট থেকে আসবে গাড়ি ঠিক করেছিলাম, গাড়িগুলি বাতিল করে দেওয়া হয়েছে। এখান থেকে গাড়ি পাঠিয়েছিলাম, সেই গাড়িগুলিকেও রাস্তা থেকে ফিরিয়ে দিয়েছে। ভয় পেয়েছে বিজেপি, ভয় পেয়েছে বলেই কংগ্রেসের সভা আটকানোর চেষ্টা করেছে। কিন্তু আমি স্যালুট জানাই আপনাদের, দেখিয়ে দিয়েছেন ওই বাজারঘাট যোগেন্দ্রনগর থেকে পায়ে হেঁটে সভাস্থলে এসে বুঝিয়ে দিয়েছেন কংগ্রেস ভয় পায় না, কংগ্রেস কংগ্রেসকে আটকে রাখা যাবে না। আর কংগ্রেসকে যেন ঠেকানো না যায়, কংগ্রেস যেন জনগণের দরজায় পৌঁছতে পারে, সেই সবার পর আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, ত্রিপুরার নয়, এই পদক্ষেপ আপনাদের গ্রহণ করতে হবে। প্রত্যেকটা বুথে আমাদের কংগ্রেস নেতৃত্বকে যেতে হবে, বুথ কমিটি শক্তিশালী করতে হবে, বিএলএ তৈরি করতে হবে। কারণ ভোটার লিস্ট কারচুপি না করলে জনতা পার্টি জিততে পারে না। ভোটার লিস্ট যারা জিততে চায় তাদেরকে বিজেপি ক্ষমতায় আসার কোন রকম সম্ভাবনা নেই। এই সম্ভাবনাকে ধীরে ধীরে বিলীন করার জন্য আপনাদের আরো বেশি করে এগোতে হবে। নিন্দুকেদের উপর আপনাদের দলের তরফ থেকে যারা যারা বুঝাতে চায় যে কংগ্রেস ঐক্যবদ্ধ, আজকে এই মঞ্চ দিচ্ছে কংগ্রেস কর্মসূচিতে কেন্দ্রীয় নেতৃত্বরা আসছেন, ত্রিপুরাতে প্রতিষ্ঠিত
ত্রিপুরাতে কংগ্রেসকে শক্তিশালী করতে। তাই আমি সমস্ত নেতৃবৃন্দদের আজকে যারা প্রতিকূল একটা জনঅরণ্যের রূপ নিয়েছে। আমি এই রাজ্যের জনগণের প্রতি বিশ্বাস রেখে আগামী দিন কংগ্রেস দলকে পরিচালনা করার জন্য আমাদের সকল নেতৃবৃন্দ, আমাদের সকল কর্মী বন্ধুদের তাদের কাছ থেকে আমাদের নেতৃত্বদের বক্তব্য শুনবেন, সবাইকে সাফল্যমণ্ডিত করবেন। আমি আবারও সকলকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা থেকে বিরাম নিচ্ছি। জয় হিন্দ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন দিল্লি থেকে আগত সর্বভারতীয় সেবা দলের माननीय सभापति श्री लालजी देसाई महोदय। अभी लालजी देसाई जी को आमंत्रित करता हूँ वो इधर आए और उनका बात रखें। सबसे पहले तो आज यहाँ पर तीनों दिशाओं में और इधर चारों दिशाओं में आप सबको इतनी बड़ी जोश से और इतने सब साथी यहाँ पर आए हैं, इसके लिए मैं आप सबके लिए ताली बजाना चाहूंगा, आप कार्यकर्ताओं के लिए। और आप सबको मैं सैल्यूट करता हूं कि एक तरफ वो बीच में आधा चड्डा यानी कि नड्डा वो आए थे, तो जो व्यवस्था वहां मिलती है आपके लिए, तो व्हीकल को भी रोक दिया गया था, आप लोगों को गाड़ियां भी नहीं मिली थी, आप लोगों को बड़ी परेशानी के बीच में ये काम, ये सम्मेलन आपने किया है, तो मैं आप सबका तहे दिल से नमस्कार करता हूं, आप सबको सलाम करता हूं। आज की ये जय बापू, जय भीम, जय संविधान सभा में उपस्थित हमारे आज के सभापति मनिंद्रा जी, हमारे प्रदेश कांग्रेस के अध्यक्ष आशीष शाह जी, हमारे कांग्रेस वर्किंग कमेटी के मेंबर सुदीप राय जी, यहाँ पर उपस्थित पूर्व अध्यक्ष बीरजीत सिन्हा जी, गोपाल चंद्रा जी, पीयूष जी, अशोक जी और शब्द कुमार जी, और मंच पर उपस्थित सारे महानुभाव, और साथ ही साथ कांग्रेस के सेवा दल के अध्यक्ष, महिला कांग्रेस के अध्यक्ष, यूथ कांग्रेस के अध्यक्ष, हमारे एनएसयूआई के अध्यक्ष, और सारे जो सेल और डिपार्टमेंट के अध्यक्ष, और हर जिला से आए हुए जिला कांग्रेस के अध्यक्ष और कांग्रेस का एक एक पदाधिकारी। 2 दिन पहले राहुल जी गुजरात में थे, गुजरात के कार्यकर्ताओं से उनका संवाद चल रहा था। जैसी स्थिति 32 साल से यहां पर हमारी सरकार नहीं है, बिल्कुल वैसे ही गुजरात में 32 साल से वहां पर भी कांग्रेस की सरकार नहीं है, फिर भी कांग्रेस का कार्यकर्ता 1, 2 साल, 5 साल सत्ता में ना रहे तो संघी आधी चड्डी वाले कहां से कहां भाग जाए मालूम नहीं चलेगा। यहां तो 32 साल से सरकार ना होते हुए भी आप सब अड़िखम योद्धा है, आप सब कांग्रेस के बब्बर शेर हैं। यही राहुल जी भी संदेश देते हैं लगातार। मैं कुछ देश भर की चिंता के बारे में बात करूंगा और फिर कुछ यहां के त्रिपुरा की जो चिंता है उसके बारे में बात करूंगा। क्यों हमारे खड़गे साहब को, राहुल जी को, सोनिया जी को यह निर्णय लेना पड़ा कि हम जय बापू, जय भीम, जय संविधान का कार्यक्रम करेंगे? क्यों ऐसा जब हमें प्रतिज्ञा करके पूरे भारत में ये सम्मेलनों की जरूरत पड़ी? गुजरात से लोकसभा में सांसद बना हुआ आज का हमारे देश का गृह मंत्री, जिसको हमारी ही देश की कोर्ट ने तड़ीपार किया था, जिसको हमारे देश की कोर्टों ने तड़ीपार किया था, वो आज हमारे देश का गृह मंत्री है। वैसा अमित शाह संसद के अंदर, जो हमारे देश का सर्वोच्चालय है,
जो हमारे देश का पवित्र जगह है, जहां देश के लिए संविधान बनता है, संवैधानिक बदलाव सुधार जो भी करना है उसकी चर्चा जहां पर होती है, वो संसद के मंदिर के अंदर अमित शाह ने बाबा साहब आंबेडकर का अपमान किया और कहा कि आंबेडकर 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 करते हो। इतनी बार आपने भगवान का नया नाम लिया होता तो 7 बार आपको स्वर्ग मिलता था। आप सबको क्या स्वर्ग में पहुंचाना चाहते हैं? क्या सभी के लोगों को क्या उसी बहाने बाबा साहब का अपमान करके आप हमारे देश के संविधान का अपमान करना चाहते हो? वो बाबा साहब जिसको दर्द मालूम था, वंचित पीड़ित शोषित होना वो क्या है, वो एक दलित के बेटे को मालूम था। वो दलित के बेटे का नाम बार बार लेने से ये मनुवादी मनुस्मृति लाने वाले लोगों को बड़ा परेशानी होता है। वो चैलेंज बाबा साहब को सिर्फ नहीं कर रहे थे, वो अपमान सिर्फ बाबा साहब का नहीं कर रहे थे, वो अपमान भारत की जनता का कर रहे थे। भारत का हर आदिवासी का अपमान कर रहे थे, भारत का दलित का अपमान कर रहे थे, भारत की महिलाओं का अपमान कर रहे थे, भारत का हर पिछड़े का, हर किसान का और हर मजदूर का। वो अमित शाह वहां पे पार्लियामेंट में अपमान कर कर कह रहा था कि ये हम नहीं मानते संविधान को। संविधान बनाने वाला इनडायरेक्टली वो मैसेज दे रहा था। तब जाकर और वैसे ही एक और पार्लियामेंट में बैठी हुई नौटंकी करने वाली एक सांसद जो हिमाचल से चुनकर आती है, वो कहती है कि आजादी भीख में मिली थी। ये आजादी भीख में मिली थी। तब वो सिर्फ कांग्रेस पार्टी का अपमान नहीं कर रहे हैं। और मैंने कांग्रेस पार्टी इसलिए कहा कि जब कांग्रेस के कार्यकर्ता आजादी के जंग में लड़ रहे थे तो ये भाजपा उसकी गंगोत्री जहां से निकलती है वो हिंदू महासभा और आरएसएस अंग्रेजों की चाटुकारी कर रहे थे और 60 रुपया की दलाली खा रहे थे। तो उन दलालों को अधिकार नहीं है कि भारत की आजादी के बारे में वो एक शब्द भी बोले। मैं लगातार कहता हूं साथियों, जब भी हम कहें कि 60 रुपया की दलाली, आप सबको किसका नाम याद आएगा? अंग्रेजों से 60 रुपया की दलाली कौन खाता था? कौन खाता था? जरा जोर से, कौन दलाली खाता था? तो जो सावरकर अंग्रेजों की 60 रुपया दलाली लेकर अपना जीवन निर्वाह कर रहा था, जो सावरकर महात्मा गांधी जी के हत्या का षड्यंत्रकारी के रूप में उनका नाम माना गया है, उस सावरकर को आप उसी दिन पार्लियामेंट का उद्घाटन उसके जन्मदिन पर करना चाहते हो और महात्मा गांधी हमारे बापू का नाम आप मिटाना चाहोगे। कहां से मिटाओगे? अमित शाह, नरेंद्र मोदी, वो महात्मा गांधी का नाम जिसकी दुनिया के 192 देशों में जिसकी मूर्ति लगी हुई है, उस महात्मा गांधी का नाम तुम कैसे मिटाओगे? तो ये बापू जो गुजरात से निकले, साथियों आप लोग को एक बात सुनकर बड़ी हैरानी भी होगी। मैं गुजरात से हूं इसलिए मैं पश्चाताप भी कभी कभी करता हूं। मैं पहले बड़ा फक्र से कहता था मैं उस गुजरात से हूं जहां से गांधी और सरदार निकले, जो गांधी और सरदार ने हमारे देश की आजादी के लिए देश के बड़े जो 5 नेता थे उसमें गांधी और सरदार वो गुजरात से थे। और इसलिए हम कहते थे कि मैं उस गुजरात से हूं जहां से गांधी और सरदार निकले। अब जाके जब बोलना हो तो क्या बोले? हम रंगा और बिल्ला के गुजरात से हैं क्या बोले? हम क्या कहे कि जो देश की आजादी के लिए 2 गुजराती ने नेतृत्व किया और पूरी भारत माता की वो जंजीर की बेड़ियां जो थी, उन बेड़ियों को निकालने के लिए अपना पूरा का पूरा जीवन समर्पित कर दिया, वो गांधी और सरदार का गुजरात मैं कहूं, या गुजरात को लूटने वाले, गुजरात को लूटते हुए आज पूरी भारत माता को लूट रहे हैं, भारत के हर एक व्यक्ति को लूट रहे हैं, पूरे के पूरे भारत के संसाधनों को लूट रहे हैं, वो भी 2 गुजराती हैं। 2 बेचने वाले वो भी गुजराती हैं और 2 खरीदने वाले वो भी गुजराती हैं। अदानी और अंबानी खरीदते हैं और मोदी और शाह बेचते हैं और हमें शर्म आती है कि 2 खरीदने वाले और 2 बेचने वाले ये मिलकर जो लुटेरे बने हैं वो दोनों गुजरात से हैं। मैं त्रिपुरा के साथियों को पूछना चाहता हूं, पूरा का पूरा
दुनिया भर का इंफ्रास्ट्रक्चर वो यहां क्यों नहीं आता है, नॉर्थ ईस्ट में क्यों नहीं आता है, वो खास लोगों के वहां पर क्यों चला जाता है? हमारे देश के जो प्रधानमंत्री, मैं जिसको कहता हूं, क्योंकि हम तो प्रधानमंत्री कहना चाहिए, पर जब प्रधानमंत्री वाली भूमिका कम करे और परिधान बदलने की भूमिका ज्यादा करे तो उसको प्रधानमंत्री नहीं, हम परिधानमंत्री कहते हैं। ये हमारे देश के प्रधानमंत्री गुजरात में अभी एक जगह पे आए, शेरों के साथ, बीच में ग्लास है, आपने तस्वीर देखा होगा, बीच में ग्लास है, प्रधानमंत्री शेर के साथ अपनी तस्वीरें खिंचवा रहे हैं। प्रधानमंत्री के पास अंबानी के प्राइवेट फॉरेस्ट में, प्राइवेट जू में जाकर तस्वीर खिंचवाने का समय है, पर यह प्रधानमंत्री के पास मणिपुर में जो महिलाओं पर हो रहे बलात्कार, गैंग रेप, उनकी निर्मम हत्याएं, वहां पर जाने का 1 घंटे का समय नहीं है। यह प्रधानमंत्री के पास जब मध्य प्रदेश के एक आदिवासी के सर पर कोई वहां पर पेशाब करता है, उसको लेकर आवाज उठाने के लिए 2 शब्द नहीं है। यह प्रधानमंत्री, यह गृह मंत्री इस देश का, जब गुजरात में 10 साल की, 6 साल की बच्ची पर आरएसएस का कार्यकर्ता बलात्कार करता है, वहां पर आवाज उठाने की उसके पास ताकत नहीं है। और बात करते हैं सुरक्षित हाथों में देश है। देश किस हाथों में है? बोले सुरक्षित हाथों में है। ये ऐसी कैसी सुरक्षा जहां मणिपुर 2 साल से जल रहा है, और गुजरात में ही नहीं पूरे देश में, वो चाहे त्रिपुरा हो, कहीं पर हो, हर जगह पर हमारी बच्चियां, हमारी महिलाएं सुरक्षित नहीं है। तो ऐसे एक कुशासन के खिलाफ की लड़ाई है, संविधान को खत्म करने की जो साजिश है उसके खिलाफ की लड़ाई। मैं संविधान को खत्म करने का, राहुल जी क्यों लगातार देश भर में संविधान लेकर घूम रहे हैं? आप जरा सोचो कि देश आजाद हुआ तब कांग्रेस पार्टी उस समय पे आजादी दिलवाने वाली पार्टी नहीं होती। महात्मा गांधी, नेहरू और सरदार और मौलाना से लेकर हमारे सुभाष चंद्र बोस जी से लेकर वो हर कोई वहां पे नहीं होता। और अगर ये गोलवालकर और सावरकर जैसे लोगों की वजह से अगर आजादी मिली होती तो क्या हमारे देश में एक व्यक्ति एक वोट, वो 5,000 करोड़ रुपया शादी में खर्च करने वाला अंबानी का बेटा हो तो उसको भी एक वोट, और गांव में मजदूरी करने वाला गरीब हो या महिला हो या वृद्ध हो उसको भी वो एक वोट, ऐसा कोई संविधान हमारे देश में आता? हमारे देश में मनुस्मृति का संविधान आता, हमारे देश में मनुस्मृति का विधान आता, और वो विधान जो है वो दलितों को, आदिवासियों को, महिलाओं को, गरीबों को, वो पिछड़ों को मतदान करने का अधिकार नहीं देता, वोट करने का अधिकार नहीं देता। ये यही करना चाहते हैं दोबारा, ये ऐसा संविधान लाना चाहते हैं, ऐसा बदलाव लाना चाहते हैं कि आने वाले समय में ना बांस रहे और ना बांसुरी बजे। तो आपके लिए आने वाला समय, आपकी पीढ़ी, मुझे तो, मैं लगातार इसलिए घूम रहा हूं और पूरी ताकत से ये बात को रख रहा हूं। और राहुल जी आपने देखा होगा ना, कन्याकुमारी से कश्मीर तक चला है ना, क्या नारा लेकर चला था? राहुल जी का क्या नारा था? जब कन्याकुमारी से कश्मीर तक चला तो क्या नारा लेकर चले थे? भारत को जोड़ो, भारत के एक एक व्यक्ति को, परिवार को, समुदायों को जोड़ो। राहुल गांधी जोड़ने की बात करेंगे, संघी भाजपा तोड़ने की बात करेंगे। और राहुल जी कहते थे कि मैं नफरत के बाजार में मोहब्बत की दुकान खोल रहा हूं, तो ये नफरत का बाजार जो संघियों ने, जो भाजपियों ने जो खड़ा किया है, वो नफरत के बाजार के सबसे बड़े 5 पावर स्ट्रक्चर है। त्रिपुरावासियों आप समझ लीजिए, धर्म की आड़ में वो धर्म के नाम पर एक दूसरे के खिलाफ लड़ाएंगे, जातियों को बांटेंगे, जातियों के बीच में वो लड़ाई शुरू करेंगे, फिर वो बाजार अपने बाप का कर लेंगे, मीडिया अपनी मालिक का कर लेंगे। 1-2 टीवी बहुत आवाज उठाते थे, अदानी ने ही खरीद लिया, कुछ अंबानी ने खरीद लिया, तो ना मीडिया में आवाज आएगी, ना धर्म के धर्मंधरों से आवाज आएगी, समाज को विभाजित कर देंगे तो ना समाज से आवाज उठेगी। हर जगह पे भाजपा जनता की आवाज को दबाने का काम कर रहा है। मैं त्रिपुरा के बारे में पूछ रहा था कि त्रिपुरा में कैसी सरकार चल रही है, तो आपसे पूछना चाहता हूं, त्रिपुरा का जो पहले तो विप्लव देव थे,
वो करप्शन कम करते थे, शायद ज्यादा करते थे, नहीं मालूम है, पर पहली और दूसरी दोनों सरकार मिलकर ये दोनों में ज्यादा करप्ट मुख्यमंत्री कौन है? कंपटीशन है ना। कितना प्रतिशत आप मानते हो, कितना परसेंटेज यहां चलता है? 10% है? 15? उससे भी ज्यादा, उससे भी आधिकारिक तौर पे कैग रिपोर्ट भी कहता है, कैग रिपोर्ट में भी इनके पर कहीं ना कहीं अलग अलग 2-3 बड़े बड़े प्रोजेक्ट में करप्शन के जो चार्जेस लगे थे वो चार्जेस को भी माना जाए और जनता जो कहती है वो माना जाए, तो कम से कम 10% का करप्शन करते हैं। उसका मतलब है कम से कम, ज्यादा तो 15-20 भी होगा, कभी कभी तो कागजों पर पूरा योजना बन के कागजों पे खत्म हो जाएगा, कहीं 100% वाला भी होता है इनकी सरकारों में। डैम बनते हैं, डैम छू हो जाते हैं, वो अलग बात है। ब्रिज बनते हैं, ब्रिज कोलैप्स हो जाते हैं, अलग बात है। पर 10% भी गिने सिर्फ, तो पिछले 7 साल में त्रिपुरा की जनता के हक के 21,000 करोड़ रुपया ये भाजपी सत्ताधीशों ने खाए हैं। 21,000 करोड़ रुपया, क्योंकि वो आपका 27 से 30,000 करोड़ का जो बजट है, लाख करोड़ का, तो उसमें से आप एक अमाउंट तय करो कि वो अमाउंट कितना होता है। भाजपा का हर विधायक सालाना कितना करोड़ खाता है, फिर वो चुनाव में खर्च करता है, फिर वो चुनाव जीतता है। कांग्रेस के कार्यकर्ताओं का आने वाले समय में उन पैसों के टक्कर में हम नहीं रह सकते हैं, क्योंकि एक तरफ पैसों की शक्ति होगी, एक तरफ उनके पास धर्म और जाति के विभाजन की शक्ति होगी, पर कांग्रेस का एक एक कार्यकर्ता जनशक्ति के साथ खड़ा रहेगा, जनता के दिलों को जीतेगा, जनता के मुद्दों को उठाएगा। तो आने वाले समय में 2028 में जब चुनाव होगा, तो यहां से संघियों को भगाकर कांग्रेस का कार्यकर्ता जो है वो विजयी घोषित होगा। और मैं आप सबको कहूंगा कि सिर्फ और सिर्फ कांग्रेस का कार्यकर्ता तय कर दे, तो ये भाजपियों को हटाना कोई बड़ी बात नहीं है। हम तो गोरों से लड़ लिए थे, इन चोरों की क्या हैसियत है। हम तो गोरों थे, गोरों के साथ जो लड़े थे, इन चोरों से लड़ना कोई बड़ी मुश्किल नहीं है। और इसीलिए हम देश भर में एक नारा लगाते हैं। मैं भी थोड़ा त्रिपुरा वासियों का पानी में कितना दम है वो भी देखना चाहता हूं, आप कितना जोर से अपनी आवाज को उठाते हैं, क्योंकि हम लोग कहते हैं जब लड़ना है इन चोरों से तो आवाज लगेगी जोरों से, कमजोर का काम नहीं है। और यहां पर बैठा हुआ हर कोई मजबूत है, और इसीलिए यहां है। कमजोर होता तो उधर चला जाता, कमजोर होता तो कहीं और चला जाता, ये मजबूत है। तो जब मैं कहूं पहले लड़े थे गोरों से, तो आपके यहां से आवाज आना चाहिए कि अब लड़ेंगे चोरों से। चोरों से लड़ना है कि नहीं? लड़ना है ना? तो जब मैं कहूंगा पहले लड़े थे गोरों से, आप कहेंगे अब लड़ेंगे चोरों से। पहले लड़े थे गोरों से, दोनों हाथ ऐसे करके पूरी मुट्ठी बंद करके ताकत के साथ लगना चाहिए कि त्रिपुरा से एक आवाज उठी, जो पूर्व से आवाज उठे और पश्चिम तक वहां पर पहुंचे, और वहां अमित शाह और नरेंद्र मोदी को लगे कि अब उनकी सत्ता के गलियारों में कोई और शेर आए हैं पूरब से उठकर। पहले लड़े थे गोरों से, पहले लड़े थे गोरों से। इन चोरों से लड़ने के लिए मैं आपको एक और 2 चीज बात करना चाहूंगा। समय है ना 2-4 मिनट का, मैं और बात आपको करूंगा, आपको फक्र होगा। बैठिए साथी, आपने तो जोश में आकर खड़े होकर नारे बोलने लगे। यही जोश और जुनून चाहिए कांग्रेस के एक एक बब्बर शेर और शेरनियों में। साथियों, मैं आपको कहना चाहता हूं, आपको फक्र होगा आप सबको कि हमारी जो विरासत है, हम गांधी और सरदार और नेहरू के वो विरासत को लेकर चल रहे हैं। हम सीना तान कर कह सकते हैं कि हमने 3-3 गांधी इस देश की एकता, अखंडता और बंधुता के लिए 3-3 गांधी कुर्बान किए। महात्मा गांधी देश की आजादी के जंग में, और ये संघी कट्टरवाद ने इनको जो है गोली मारकर उनकी हत्या की। पर वो लड़ाई क्या थी? देश की एकता, अखंडता और बंधुता। गांधी जी ने अपनी कुर्बानी दी। इंदिरा गांधी इस देश की एकता और अखंडता और उसके लिए अपनी छाती में गोलियां खाई और वो देश के लिए कुर्बानी दी। राजीव गांधी
वो तमिलनाडु हमारा हिस्सा ना कट जाए, इसलिए शांति सेना को श्रीलंका पहुंचाई। वहां के लोगों ने मिलकर एक षड्यंत्र किया और राजीव जी को बम से उड़ाकर उनके चिथड़े चिथड़े कर दिए। फिर भी कांग्रेस, जिस गांधी को हम मानते हैं और इसीलिए कहते हैं कि हम फौजी मस्ताने हैं, गांधी के दीवाने हैं, हम फौजी मस्ताने हैं, गांधी के दीवाने हैं। वो महात्मा गांधी से लेकर राजीव गांधी तक की कुर्बानी हमें याद है, और राहुल गांधी और प्रियंका गांधी और सोनिया गांधी जिस तरीके से देश के लिए लड़ रहे हैं, इसके लिए हम कहते हैं महात्मा गांधी से लेकर राहुल गांधी तक के गांधी के हम दीवाने हैं। और ये नाम बड़ा सीना तान के हम लोग लेते हैं। जब हम ये सीना तानने की बात करते हैं, अपनी विरासत की बात करते हैं, कांग्रेस के एक कार्यकर्ता की, कि कौन कौन इस देश के लिए कितने कुर्बान हुए, संघियों के पास ऐसी कोई विरासत ही नहीं है। भाजपाइयों को जाकर पूछे कि तुम्हारे दादा परदादा, तुम्हारा पुरखा, एक व्यक्ति बताओ जिसने नाखून कटवाया हो, देश की आजादी के आंदोलन में एक बूंद खून बहाया हो, ऐसा एक संघी बताओ तो कुछ नहीं है। पर वो बोलते हैं आपने गांधी कुर्बान किए हैं तो हमने 3 मोदी दिए हैं। वो 3 मोदी का भी इतिहास खतरनाक है। एक तरफ कुर्बानी का इतिहास है तो दूसरी तरफ कुछ और एक इतिहास है। वो नीरव मोदी क्रिकेट का सटोड़िया नहीं, वो बैंकों का सटोड़िया, बैंक वाला, पूरे भारत के पैसों को लेकर भाग गया और विदेश में जाकर बस गया। वो एक नीरव मोदी उन्होंने दिया। एक क्रिकेट का सटोड़िया ललित मोदी, सटोड़िया पैसा लेकर भाग गया, विदेश में जाकर बस गया, वो भी उन्होंने दिया। एक तीसरा रह जाता था तो गुजरात से एक ऐसा नरेंद्र मोदी जो जीएसटी और नोटबंदी के नाम पर पूरे के पूरे भारत के हर परिवार के घर से नोट को ले लिया और जीएसटी डालकर हर छोटे व्यापारी को खत्म कर दिया। तो हम कहते हैं हमने 3 गांधी कुर्बान किए, तो सामने उन्होंने 3 लुटेरे दिए जो पूरे देश को लूट लिए। ये हकीकत है। तो ये 2 विरासत अलग अलग है। आरएसएस वाले, काली टोपी वाले, काली सोच वाले, मैं उसके बारे में भी बात करना चाहूंगा। साथियों, आप सबको बड़ा ताज्जुब होगा, आरएसएस को 100 साल हुआ। उस 100 साल में 7 उनके राष्ट्रीय अध्यक्ष बने। 7। वो 7 में से एक भी आदिवासी उनका राष्ट्रीय अध्यक्ष नहीं बना, एक भी दलित उनका राष्ट्रीय अध्यक्ष नहीं बना, एक भी मुस्लिम उसका राष्ट्रीय अध्यक्ष नहीं बना, एक भी पिछड़ा उसका राष्ट्रीय अध्यक्ष नहीं बना, एक भी महिला उसकी राष्ट्रीय अध्यक्ष नहीं बनी। तो फिर कौन बना? वो ब्राह्मणों में भी डिवीजन करते हैं। उनको सिर्फ एक ही चाहिए, पूना के अगल बगल के चित्त पावन ब्राह्मण। बाकी ब्राह्मण भी नहीं चलेगा, त्रिपुरा का भी नहीं चलेगा, गुजरात का भी नहीं, पूरे भारत का नहीं, सिर्फ चित्त पावन चाहिए। वो मानसिकता क्या है? वो मानसिकता है हिटलर का सुपर ह्यूमन कॉन्सेप्ट, उच्च मानववाद। वो ये मानते हैं कि कुछ ही समाज इस देश को रूल करने के लिए पैदा हुए हैं, बाकी सब मजदूरी करने के लिए पैदा हुए हैं। वो डेमोक्रेसी को नहीं मानते हैं, वो मनुस्मृति को मानते हैं और उसी को वो लागू करना चाहते हैं। इसके लिए मैं आपको अपनी जो अंतिम बात है वो आपके सामने रखकर आपको चेताने आया हूं। ये लोग कहते हैं, वो बीच में एक हिमाचल का अनुराग ठाकुर मेंबर ऑफ पार्लियामेंट है, वो दिल्ली में भाषण दिया, वो बोला कि देश के गद्दारों को, फिर बोला गोली मारो करके वो गाली बोला। गाली हम कांग्रेसी नहीं बोल सकते हो, तुम संघी बोल सकते हो, क्योंकि तुम्हारी विरासतों में गाली है, हमारे संस्कार कुछ और है। तो उसने जो गाली बोला पर उसका जवाब, और मैं भी मानता हूं कि देश के गद्दारों को ढूंढना पड़ेगा कि गद्दार है कौन। मैं आप सबको पूछना चाहता हूं कि गद्दारी क्या होती है। आप बताइए मेरे को, इंडोनेशिया में रहने वाला इंडोनेशिया के झंडे को नहीं माने, चीन में रहने वाला चीन को नहीं माने, चीन के झंडे को, और भारत में रहने वाला भारत के झंडे को ना माने, तो वो भारत के साथ गद्दारी है कि नहीं है? हमारे देश के झंडे को जो ना माने
तो वो हमारे देश का गद्दार है कि नहीं है? अपनी शाखाओं में तिरंगा की जगह पे गेरुआ कौन फहराता है? 52, 55 साल तक नागपुर में अपने हेडक्वार्टर में तिरंगा कौन नहीं फहराता था? और तिरंगा अपशुकन है ऐसा बार बार भाषण कौन देता था? आरएसएस वाला। अपनी शाखा में कभी तिरंगा नहीं फहराता है और तिरंगे के बारे में बोलता है कि ये तिरंगा अपशुकन है, जो तिरंगा का अपमान करता है वो मेरे देश का गद्दार है। और इसीलिए मैं कहता हूं कि ऐसी गद्दारी बंद करो, देशभक्त हो तो शाखा में तिरंगा फहराओ। एक और चीज साथी, हम जब कोई अवार्ड जीतते हैं, अभी चैंपियंस ट्रॉफी जीते, कोई बड़ा कार्यक्रम शुरू होता है तो कौन सा गाना गाया जाता है? नेशनल एंथम होता है, जनगण मन शुरू होता है, हमारा राष्ट्रगान शुरू होता है। हमारा राष्ट्रगान जो ना गाए वो देश का गद्दार होता है। जाके पूछिए आरएसएस की शाखाओं में कभी राष्ट्रगान क्यों नहीं गाते हो? वो तुम सदा वत्सल्य क्यों बोलते हो? क्या राष्ट्रगान तुम्हारी शाखाओं में सिखाना तुम्हारी जिम्मेदारी नहीं है? ना तुम राष्ट्र के झंडे को मानते हो, ना तुम राष्ट्रगान गाते हो। तीसरी बात, देश संविधान से चलता है, किसी की मनमानी से चलता है? देश किससे चलता है? किसी के मन की बात से या किसी की मनमानी से नहीं चलता है। देश संविधान से चलता है। और अगर देश संविधान में चलता है, संविधान से चलता है, तो वो संविधान का पार्लियामेंट में अपमान करना, संविधान बनाने वाले का अपमान करना और संविधान को दरिया में फेंकने की बात करने वाला वो संघी, वो देश का गद्दार है। झंडे को ना माने, आप बताना मेरे को गद्दार है कि नहीं? झंडे को ना माने तो, संविधान को ना माने तो, राष्ट्रगान को ना माने तो, और ये तीन गद्दारी से नहीं रुकते हैं, वो और आगे बढ़ते हैं। मैं कहता हूं हमेशा, मेरी मां के हम चार संतानों के बीच में कोई आकर हमारे बीच में फूट डाले, कोई जहर बोए, तो वो मेरी मां का गद्दार हुआ कि नहीं हुआ? हम भाइयों को अलग कर दे तो वो मेरी मां का गद्दार होता है। और उसी तरीके से भारत मां के 8 संतान, हिंदू, मुस्लिम, सिख, ईसाई, बौद्ध, जैन, पारसी, बहाई, इसके बीच में लड़ाई किसने लड़ाई? हमारे बीच में जहर किसने बोया? धर्म के नाम के दंगे किसने करवाए? धर्म के नाम पर, जातियों के नाम पर भारत माता की संतानों को आपस में लड़ाने वाला इस देश का सबसे बड़ा गद्दार है। और इसलिए मैं कहता हूं कि हर संघी जो ये सोच रखता है वो देश का गद्दार है। और भाजपा के कुएं में वो संघी पानी है, इसीलिए वो जहरीला पानी उनकी जुबान से निकलता है, इसीलिए वो जहरीली भाषा बोलते हैं और इस देश को लूटते हैं। साथियों, लड़ाई बहुत लंबी है। इस देश के लोकतंत्र को बचाना है। देश में संविधान, आप सोचो, संविधान ना रहे, आपके पास वोट का अधिकार ना रहे, आपके पास अगर वोट का अधिकार नहीं है, सरकार चुनने का अधिकार नहीं है, तो आपको पूछने कौन आएगा? हम गरीबों को, पिछड़ों को, जो कोने में रहते हैं, झुग्गी झोपड़े में रहते हैं, जिनके 2 दिन के खाने के लाले पड़ रहे हैं, उनको जाकर कौन पूछेगा कि तेरा दुख और दर्द क्या है? एक बार संविधान खत्म हो जाएगा तो। इसलिए ये पूरा का पूरा भारत भर में इसी प्रकार से जय भीम, जय बापू, जय संविधान, ये कार्यक्रम के तहत कांग्रेस पार्टी हर जगह पे लोगों को आगाह करने आई है। अगर संविधान खत्म हो जाएगा तो पहले ईस्ट इंडिया कंपनी ने लूटा था, अब वेस्ट इंडिया कंपनी लूटेगी। वेस्ट इंडिया क्यों बोल रहा हूं, समझ में आ रहा है ना? अदानी और अंबानी के दोनों के डेरे कहां पर हैं? वेस्ट इंडिया में, दरिया के किनारे पे, गुजरात के एकदम एक कंडला में और एक जामनगर में, दोनों को दोनों पश्चिम में है। तो पहले पूरब से लुटेरे ईस्ट इंडिया कंपनी आई थी, अब पश्चिम से जो है ईस्ट इंडिया कंपनी 4 लोगों की आई है। और हम उनको मोदानी मॉडल कहते हैं। मोदी, अदानी, अंबानी जब मिल जाए तो मोदानी मॉडल होता है। इस मोदानी मॉडल को हमको उखाड़ कर फेंकना है आने वाले समय में। अब सबकी जिम्मेदारी है, नहीं तो त्रिपुरा में भी कल जाके अदानी और अंबानी के डेरे लगेंगे, बड़े बड़े पूंजीपतियों के डेरे लगेंगे। आप ही की जमीन पर आप सिक्योरिटी गार्ड की तरह बाहर खड़े रहेंगे, मालिक वो बन जाएगा और आप मजदूर बन जाएंगे। ये चेताने के लिए मैं आया हूं और आप सबको मैं नारों के साथ मेरी बात को खत्म करूंगा। मैं चाहता हूं कि आप नारे जो है बड़ी जोश
से बड़ी ताकत के साथ बोले कि हम ये जो लड़ाई है वो लड़ाई कौन लड़ेगा, ये लड़ाई कौन लड़ेगा, आप करेंगे हम लड़ेंगे हम लड़ेंगे। मैं चाहूंगा कि जब हम इनके साथ कौन चलेगा तो आप बोलेंगे हम चलेंगे हम चल। मैं पूछूंगा जब कौन लड़ेगा तो आप लड़ेंगे, हम सब मिलकर लड़ेंगे। देश के लिए कौन लड़ेगा? पीछे तक से आवाज चाहिए, और जिसकी आवाज नहीं उसको कोई सुनता नहीं है। आवाज में दम होना चाहिए। हम वो संघी नहीं है। वो संघी भारत माता की जय कैसे बुलाते हैं, मैं आपका एक इमिटेट करके बताता हूं। संघी कोई होगा कि बोले भारत माता की, ऐसे बोलता है। और जब कांग्रेसी होता है तो कैसे जय बोलता है? भारत माता की जय 3 बार बोलना है, जय 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 ऐसे बोलना है। वो संघियों की तरह जय ऐसा नहीं। बोलो भारत माता की, पूरा हाथ ऊपर करके बोलो भारत माता की, बोलो भारत माता की जय जय जय। ये जयकारा नाभि से निकलता है, और इसीलिए जब मैं नारा बोलूं तो ये नारा भी ऐसे ही निकलना चाहिए। और देश के लिए कौन लड़ेगा, न्याय के लिए कौन लड़ेगा, संविधान के लिए कौन लड़ेगा, त्रिपुरा के लिए कौन लड़ेगा, रोजगार के लिए कौन लड़ेगा, आदिवासी के लिए कौन लड़ेगा, दलित के लिए कौन लड़ेगा, कौमवाद के खिलाफ कौन लड़ेगा, महिला के लिए कौन लड़ेगा। सब कोई मिलकर लड़ेंगे, और ये लड़ने वाले जो तिरंगा वाले होंगे। और इसीलिए मैं कहता हूं मेरा देश का झंडा तिरंगा नहीं चलेगा दोरंगा। भाजपा वाले जब आप देखोगे ना, भाजपा के गले में जो खेस होता है उसके रंग कितने होते हैं? 2। कभी कबीर ने कहा है कि दो रंगों का विश्वास ना करिए, वो बोलेंगे कुछ और करेंगे कुछ और। इसीलिए उन दो रंगों को हटाकर तिरंगों को लाना है। और इसीलिए हम कहेंगे कि मेरे देश का झंडा तिरंगा, आप कहेंगे नहीं चलेगा दोरंगा। दो रंगों को हटाना है कि नहीं हटाना है? हटाएंगे कि नहीं हटाएंगे? मेरे देश का झंडा तिरंगा, मेरे देश का झंडा तिरंगा। वो डंडा लेकर आते हैं संघी, संघी के हाथ में एक डंडा होता है। हम कहते हैं तेरे हाथ में अगर डंडा है तो हमारे हाथ में झंडा है। और डंडा तोड़ता है, वो डंडा पुलिस का हो, वो डंडा गुंडा का हो, डंडा तोड़ता है और झंडा जोड़ता है। डंडा तोड़ता है तो झंडा। और इसीलिए मैं कहूंगा कि वो डंडे से तोड़ेंगे, आप कहेंगे कि हम झंडे से जोड़ेंगे। भारत मां का तिरंगा झंडा की वो ताकत है, हर किसी को जोड़ता है। वो डंडे से तोड़ेंगे, वो डंडे से तोड़ेंगे। उनके हाथ में डंडा है, उनके हाथ में डंडा है। तो साथियों, लड़ाई डंडे और झंडे के बीच में है, ये लड़ाई दो रंगे और तिरंगे के बीच में है, ये लड़ाई मनुविधान के और संविधान के बीच में है। आप सब मिलकर लड़ो। जय हिंद, जय त्रिपुरा। बहुत बहुत धन्यवाद। बहुत बहुत धन्यवाद लालजी देसाई को। बहुत जोश के साथ उन्होंने अपना बक्तव्य रखा है इधर। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি, প্রাক্তন বিরোধী দলনেতা, সিডব্লিউসির মেম্বার তথা বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মন মহোদয়। নমস্কার, আসসালামু আলাইকুম। কলমখা সভার মাননীয় সভাপতি, মঞ্চ উপবিষ্ট প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি, প্রাক্তন সভাপতিগণ, মঞ্চ উপবিষ্ট অন্যান্য নেতৃত্ব, সমবেত সুধীজন, মায়েরা, বোনেরা, ব্যবসায়ী দাদা ভাই বন্ধুরা, শুধু ত্রিপুরাবাসী, পবিত্র মাস রমজান মাস। প্রথমেই আমি এই রমজান মাসে আল্লাহর আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক।
আল্লাহ আমাদের দোয়া কবুল করুক, এই প্রার্থনাটুকু আল্লাহর কাছে করছি। আজকে এই 8টি জেলা সম্পন্ন করার পর আমাদের কেন্দ্রীয় সমাবেশ কর্মী সমর্থকদের নিয়ে জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান সম্পর্কে ইতিপূর্বে বিশেষ করে লালজি দেশাই সাহেব বিস্তারিতভাবে এখানে উপস্থাপনা করেছে। আমি পুনরায় এগুলো আলোচনার মধ্যে আনবো না। আমি আজকে শুধু রাজ্যের মানুষের কাছে, বিশেষ করে যারা বিজেপির কে সমর্থন করেন, তাদের কাছে কয়েকটি প্রশ্ন আমরা রাখতে চাই। কারণ আমি মনে করি যারা বিজেপি করেন তারা আমাদের রাজনৈতিক শত্রু, তারপরে ব্যক্তি শত্রু নন। আমরা যেমন দেশটাকে ভালোবাসি, ওনারাও দেশটাকে ভালোবাসেন বলে আমার বিশ্বাস। কাজে ওই দেশপ্রেমী ভারতীয়দের কাছে যারা বিজেপিকে সমর্থন করেন কয়েকটি প্রশ্ন করে আমি আমার বক্তব্যে সমাপ্ত করতে চাই। আমরা জানি 56 ইঞ্চের লোকটি কিছুদিন পূর্বে আমেরিকায় গেছিলেন। এখন যুদ্ধটা কিন্তু শুধু বন্দুকের কামান দিয়ে নয়, এই যুদ্ধটা হয় অর্থনৈতিক যুদ্ধ, ইকোনমিক ওয়ার। মোদী সাহেবকে সামনে রেখে আরেকটা রাষ্ট্রের প্রধান যখন বলেন আমরা সিদ্ধান্ত নিয়েছি F-35 বিমান, যুদ্ধ বিমান ভারতবর্ষের কাছে বিক্রি করব, ভারতবর্ষের সরকার, ভারত সরকার কিংবা ভারতবর্ষের এক্সপার্ট কমিটি, ডিফেন্স এক্সপার্ট কমিটি কোন রকম সুপারিশ করেনি এই F-35 বিমান কেনার। কিন্তু ট্রাম্প সাহেব মোদী সাহেবকে সামনে রেখে এই ডিফেক্টিভ বিমান তারা ভারতবর্ষের কাছে বিক্রি করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প সাহেব। মোদী তার কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি, শুধু হাসছিলেন। মোদীকে সামনে রেখে রেসিপ্রোকাল ট্যাক্স বসাবে কিংবা অথবা ভারতবর্ষ যে পণ্যগুলো আমেরিকা থেকে ভারতবর্ষে আমরা আমদানি করি তার প্রতি ট্যাক্স কমাবে, এটা আমেরিকা ট্রাম্প সাহেব ঘোষণা দিয়েছিলেন মোদীকে সাহেবকে সামনে রেখে। মোদী সাহেব শুধু চুপটি মেরে বসেছিলেন, একবারের জন্য কোনো প্রতিবাদ করেননি। এই দেশের কমার্স মিনিস্টার পীযূষ গোয়েল যখন আমেরিকায় উনি নেগোশিয়েট করতে গেছেন, একতরফা ভাবে ট্রাম্প সাহেব ঘোষণা করলেন that India has agreed upon to slash down the tariffs. অর্থাৎ একবারের জন্য আমাদের দেশের এমএসএমই, দেশের কৃষক, দেশের ম্যানুফ্যাকচারিং যে ইউনিটগুলো রয়েছে তাদের কথা একবারের জন্য বিবেচনার মধ্যে আনলেন না। এই ঘোষণাটা কে দেবে? ভারত সরকার দেবে। ভারত সরকার যদি কোনো কোথাও আমদানি করার মধ্যে যদি কোনো ট্যাক্স যদি স্ল্যাশ ডাউন করে, কার্টেল করে, কাট ডাউন করে, সেই সরকার, ভারত সরকার ঘোষণা দেবে। ঘোষণাটা দিল কে? ট্রাম্প সরকার। এই 3 দিন আগের কথা। আজ পর্যন্ত ভারত সরকারের তরফ থেকে এটার কোনো অপোজ করে, বিরোধিতা করে কোন ধরনের বক্তব্য আমরা শুনতে পাইনি। এলন মাস্ক, যিনি ট্রাম্পের বর্তমান খুব ঘনিষ্ঠ, উনার টুইটগুলো পড়েছেন। উনি বলেছেন যে এই F-35 যুদ্ধের বিমান ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট,
এটা ট্রায়াল রানের সময় বহু পাইলট মারা গেছেন। দিস এয়ারক্রাফট has got manufacturing defect, it is unsafe for the pilot, এবং যুদ্ধ এই বিমান দিয়ে যেতে যায় না। কিন্তু ইন দ্য মেইন টাইম আমেরিকা হ্যাজ ম্যানুফ্যাকচার্ড, আমেরিকা অলরেডি তারা ম্যানুফ্যাকচার করে নিচ্ছে F-35, they have to sell down, এটা বিক্রি করতে হবে। কোথায় করবে? ওই মোদি সাহেবকে পেয়ে 56 ইঞ্চের ভদ্রলোকের সামনে একতরফা ভাবে ঘোষণা দিয়ে দিলেন। আমি বিজেপির বন্ধুদের আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদের রাষ্ট্রপ্রেম নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, কিন্তু একবার কি কোনো মিডিয়া কাগজে দেখেছেন? একবার কি কোনো ন্যাশনাল চ্যানেলে ডিবেট হতে শুনেছেন? ন্যাশনাল কাগজে, খবরের কাগজগুলো এই খবরগুলো ফলাও করে প্রচার করা হয়েছে? না। কারণ ওই যে কথাগুলো বলে গেলেন দেসাই সাহেব, আজকে মিডিয়াকে কুক্ষিগতা করা হয়েছে, ন্যাশনাল মিডিয়াগুলোকে। এইটাই তো পলিসি। এর পিছনে একটা বিরাট একটা ইতিহাস রয়েছে। 2014 সাল পর্যন্ত ইউপিএ 1 এবং ইউপিএ 2 ছিল। একটার পর একটা জনকল্যাণমুখী সিদ্ধান্ত যখন ইউপিএ 1 এবং ইউপিএ 2 সরকার নিচ্ছিল, কি কি আমি কয়েকটা নাম বলি: স্বাস্থ্যের অধিকার আইন, শিক্ষার অধিকার আইন, তথ্য জানার অধিকার আইন, বনাধিকার আইন, কাজের অধিকার, এমজিএনরেগা, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, একের পর এক যুগান্তকারী জনকল্যাণমুখী সিদ্ধান্ত যখন নিচ্ছিল, তখন এই আদানি, এই আম্বানিরা ভাবলেন ये कैसा सरकार है, ये कांग्रेस सरकार तो सिर्फ गरीब के हित पे ये सिर्फ सोचता रहता है, हम अमीर, हम कॉर्पोरेट जगत का मालिक है, हमारे बारे में तो कोई सोचता नहीं यूपी सरकार। षड्यंत्र रचा गया तब कि मनमोहन सिंह के खिलाफ एक षड्यंत्र करो, झूठ मूठ का ऐसा प्रचार करो कि মানুষ যেন সেটা বোকা বনে যায়। কি করলেন? প্রত্যেকটি ন্যাশনাল চ্যানেল শেয়ার হোল্ডার আদানি আম্বানি, নিউজ পেপার আদানি আম্বানি শেয়ার হোল্ডার, যারা যা চায় যেভাবে নিউজ যাইবে সেভাবে নিউজগুলো পাবলিশ হবে। কাজে শেয়ার হোল্ডার হয়ে ওই মনমোহন সিং এবং আমাদের ইউপিএ 2 সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র রচিত হলো যে बदनाम करो 2G स्कैम, 4G स्कैम, कोयला घोटाला, एक के बाद एक घोटाला, और इनके साथ जुड़ा हुआ था कौन? विनोद राय करके कंट्रोलर ऑडिटर जनरल। এই সমস্ত কিছু আজকে তারিখ নরেন্দ্র মোদী কত বছর? 12 বছর। 2G ক্লিন চিট, 4G ক্লিন চিট, কয়লা ঘোটালা ক্লিন চিট। একজন কেউ কোন কংগ্রেস নয়, শুধু কংগ্রেসের অ্যালাইড পার্টনার কারোর বিরুদ্ধে কোন ধরনের কোন দুর্নীতির কিছু রেশ পেশ পায়নি। অর্থাৎ ক্রিস্টাল ক্লিয়ার, ইট ওয়াজ এ কনস্পিরেসি বিং হ্যাচড বাই আদানিজ এন্ড আম্বানিজ টু মেক মোদি দ্য চিফ মিনিস্টার। ইন টার্ন মোদি সাহেব তাদের স্বার্থ সিদ্ধি করবে, এটাই ছিল প্যাক্ট। আজকে ভারতবর্ষের অর্থনীতির দারুণ একটা জায়গায় ছিল 2014 সালে। আপনারা জানেন 2014 সালে আমরা যখন ইউপিএ সরকার যখন ক্ষমতাচ্যুত হয় ষড়যন্ত্রের কাছে, অপপ্রচারের কাছে, তখন 1947 সাল থেকে ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে 2014 সাল পর্যন্ত এই তকগুলো বছরে ভারতবর্ষের ঋণ ছিল মাত্র 50 লক্ষ কোটি টাকা। আর বর্তমানে 2015 মোদী সরকার হওয়ার পর এই 50 লক্ষ কোটি টাকা থেকে এটা এখন বেড়ে দাঁড়িয়েছে 181 লক্ষ কোটি টাকা ঋণ দেশবাসী। এটা আগামী বছর এটা 196 লক্ষ কোটি টাকায় গিয়ে পৌঁছবে। অর্থাৎ এই টাকাটা তো আমাদের কাছ থেকে আদায় করবে। এই ঋণের বোঝা বইতে হবে আমার আপনার সকলের। একটা দেশ তার অর্থনীতি দুর্বল হয়ে পড়ে, সমস্ত এই কংগ্রেসের জামানায় জনকল্যাণমুখী যে ঘোষণাগুলো এগুলো বন্ধ হতে বাধ্য। দেখবেন সমস্ত কলাপস হয়েছে ভারতবর্ষের ইকোনমি, সেই জায়গায় গিয়ে যাচ্ছে। আজকে কিছুদিন পূর্বে দেখেছেন
ভারতবর্ষের শেয়ার মার্কেটে বিশাল বড় ধস, প্রচুর মানুষ অনেক সর্বস্ব খুইয়েছে। কেন হলো? কারণ যারা বিদেশি পুঁজিপতিরা যারা ভারতবর্ষে বিনিয়োগ করেছিল, যখন উপলব্ধি করলেন যে ভারতবর্ষের যে ডেটা, জিডিপির যে ডেটা, সেই ডেটাগুলো ফুল নিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছে, সত্যিকারের অর্থ দেখানো নেই, ভারতবর্ষের অর্থনীতি দুর্বল হয়ে পড়ছে, বিদেশি পুঁজিপতিরা এখন ভারতবর্ষের মার্কেট থেকে টাকা তুলে নিয়ে তারা চীন এবং আমেরিকা সহ অন্যান্য ডেভেলপ কান্ট্রিজের মধ্যে তারা টাকা বিনিয়োগ করছে, যার প্রেক্ষিতে মার্কেটে বিশাল বড় ধস। মধ্যবর্ত যারা মিউচুয়াল ফান্ড কিংবা ট্রেডিং এর মধ্যে যারা জড়িত, তারা সর্বস্ব খুইয়েছে কিছুদিন, এই কয়েক মাসের মধ্যে, বিশেষ করে এই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে বিশাল বড় ক্রাশ ডাউন হয়েছে। এই মার্কেট উঠতে প্রচুর সময় লাগবে। আরো বিদেশি পুঁজিপতিরা যারা এই ভারতবর্ষে পুঁজি খাটিয়েছিল, তার মার্কেট থেকে টাকা তুলছে শুরু করেছে। আজকে ভারতবর্ষের নরেন্দ্র মোদী তো সব বলেছিলেন যে একটা দেশের অর্থনীতি ডলারের সঙ্গে তুলনায় করলে ভারতবর্ষের তখন ছিল কত, 56-57 টাকা, $1 56-57 টাকা, আর এখন এটা গিয়ে দাঁড়িয়েছে প্রায় 87। $1 is equal to 87 point something rupees। তো ভারতবর্ষের ইকোনমি, অর্থনীতি শ্যাটার্ড। গরিব হচ্ছে, মধ্যবিত্ত গরিব হচ্ছে, কর্পোরেট ওই যারা ছোট্ট একটা অংশ, ভারতবর্ষের একটা অংশের মানুষ যাদের রোজগার বাৎসরিক, যাদের 15 লক্ষ ঊর্ধ্বে, তাদের বলা হয় বড়লোক, তাদের দিনকে দিন অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, গরিব, তারা তাদের আয় বাড়ছে না, কিন্তু মার্কেটে জিনিসপত্র কিনতে যান, জিনিসপত্রের মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। তাহলে এই যে একটা গেড়াকলের মধ্যে ভারতবর্ষের অর্থনীতিটা পড়ে রয়েছে, ভারতবর্ষের কপালে কিন্তু আগামী দিনগুলোতে বিশাল বড় একটা দুশ্চিন্তার ভাঁজ কিন্তু পড়েছে। এই তথ্যগুলো কিন্তু কোনো মিডিয়ার মধ্যে আলোচিত হতে আমরা দেখি না বন্ধুরা। রাহুল গান্ধী তাই মানুষের মাঝে গিয়ে মানুষের মনের কথা জানার চেষ্টা করেন। কখনো কুলিদের সঙ্গে গিয়ে কথা বলেন, কখনো ট্রাক ড্রাইভারের সঙ্গে তার দুঃখের কষ্টের কথা বলেন, যখন কাঠমিস্ত্রি তাদের কাছে যান গিয়ে কথা বলেন, যখন যারা পটারি, যারা কুমার, যারা আমাদের এখানে রুদ্রপাল, তাদের সঙ্গে কথা বলে, যারা পটারির কাজ করে তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেন, কাঠমিস্ত্রির কাছে যান, অটো ড্রাইভারের কাছে যান, গিয়ে তাদের মনের কথা বোঝার চেষ্টা করেন, তাদের দুঃখ দুর্দশার কথা জানার চেষ্টা করেন। আর নরেন্দ্র মোদী সাহেব এই সমস্ত থেকে অনেক দূর। উনি ওই যে বলেছেন, পার্কে গিয়ে কাচের আড়ালে চেয়ারের মধ্যে বসে ফটোশপে ব্যস্ত, সিংহ বাঘদের সঙ্গে খেলছে। আরে তুমি তো কাগজে বাঘ, তুমি আসল জায়গার ট্রাম্পের সঙ্গে সামনে গিয়ে তুমি নত জানু হয়ে দেশ থেকে অপমান করছো, দেশবাসীকে অপমান করছো। আর আমাদের এই অন্ধ মিডিয়া, অন্ধ এই ন্যাশনাল মিডিয়াগুলোর জোরে তুমি আজকে মানুষকে অন্ধকারে রেখে তোমার ভুয়া একটা নকল, একটা পোর্ট্রেট, তুমি নিজের লাইফ স্কেল থেকে বড় একটা পোর্ট্রেট আঁকানোর চেষ্টা হচ্ছে। এই করে করে কতকাল দেশটা রসা চলে যাচ্ছে। বন্ধুরা যারা বিজেপিকে সমর্থন করেন তাদের কাছে আমার অনুরোধ, এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন কি বেশি হয়ে গেল আপনার সামান্য কিছু রোজগার করা, সামান্য কিছু সুযোগ সুবিধা পাওয়া, একটা দেশবাসী হিসেবে এটাই আপনাদের চাহিদা, এইটাই আপনার স্বপ্ন। এর থেকে দুর্বল প্রাইম মিনিস্টার আর আমরা দেখিনি। 1971 সাল ইন্ডিয়ার যে একটা ইন্ডিয়া ভারতবর্ষের গ্লোবাল পাওয়ারের কাছে একটা শক্তিশালী রাষ্ট্র, both in military, both in economically, এটা দ্যাট ওই যে একটা ফিলিংস, ওই যে একটা নজরিয়া, उसमें बहुत चोट पहुंचाया। কি 71 সালের যুদ্ধ আমেরিকা বলেছে যে নেই, বাংলাদেশ নতুন ভাবে বাংলাদেশ করতে পারবে না। ইন্দিরা গান্ধী বলেছেন मैं करूंगा। আমেরিকা 7 ফ্লিট পাঠিয়েছে, তাদের সাবমেরিন পাঠিয়েছে পাকিস্তানকে। ইন্দিরা গান্ধী রাশিয়ার হেল্প নিয়ে
তাদের ওই সাবমেরিনকে ডুবিয়েছে, নতুন একটা রাষ্ট্রের জানান দিয়েছে। ভারতবর্ষকে মানুষ ওই নজরিয়া, গ্লোবাল দেশগুলো ভারতবর্ষকে ওই নজরিয়াতে দেখত। 1974 পোখরান 1 ভারতবর্ষকে মানুষ ওই চোখে देखतो। इन स्पाइट ऑफ थ्रेट फ्रॉम अमेरिका, अमेरिका का खिलाफ होने के बावजूद इंदिरा जी ने 1974 में पोखरान 1 का एटम बम का वो किया। वो জ্বালানি বন্ধ করে দেওয়ার পরেও এই এটম বম আমরা পরীক্ষা করেছি। শুধু ইন্দিরা গান্ধী নয়, অটল বিহারী বাজপেয়ী পোখরান 2। আমি অটল বিহারী বাজপেয়ীর নাম নিয়েছিলাম তো ভাজপা, উনিও দেখিয়েছেন যে স্যাংশনের ভয় উপেক্ষা করে পোখরান 2 অটল বিহারী বাজপেয়ী করে দেখিয়েছেন। ভারতবর্ষকে এই গ্লোবাল পাওয়ারগুলো ভারতবর্ষকে তাদের সেই সম্মানের চোখে দেখতেন। আজকে ভারতবর্ষের মান গরিমা, আমাদের ভারতীয় হিসাবে যে আমাদের আজকে ভারতবর্ষের পাসপোর্ট মূল্যহীন, আজকে ভারতবর্ষের কারেন্সি মূল্যহীন, আজকে ইন্দোনেশিয়া এবং ভারতবর্ষের টাকার মান সবচাইতে কম বর্তমান সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ গুলোর মধ্যে। কোথায় যাচ্ছে দেশটা বন্ধু? এই দেশটার কাছে, মানুষের কাছে আমরা আপনারা সবাই দেখেছেন मनमोहन सिंह साहब न्यूक्लियर डील 1, 2, 3 न्यूक्लियर डील करते डिबेट पे डिबेट हुआ, अखबार में लिखा गया, सब जगह पे डिबेट हुआ, डिस्कशन हुआ। अभी कोई चर्चा नहीं है। अभी क्या चर्चा होता है जब ये सब घटना घट रही है देश भर में? एक ही चर्चा होता है, राहुल गांधी देश को एआई पार्लियामेंट में खड़े होके एक कंस्ट्रक्टिव अपोजिशन लीडर के तरह उन्होंने आर्टिफिशियल इंटेलिजेंस के बारे में बातचीत किया है। देश को कौन सा रास्ता तय करना है, कौन सा राह पकड़ना है, उन्हें दिशा दिखाया। मोदी साहब इस सब में इन सब को कोई सीरियसली नहीं लेता। क्या देश का सोच, तिब्बत में क्या डिबेट हो रहा है आजकल? 300 साल पहले औरंगजेब के जमाने में क्या हुआ, क्या वो अत्याचारी शासक था या नहीं? यही टीवी में डिबेट का चर्चा होता है, यही टॉपिक मिलता है इनको। कहा खुदाई होना है, कुतुब मीनार के नीचे मंदिर है, काशी बाबा विश्वनाथ के नीचे मंदिर है, आगरा और ताजमहल के नीचे शिवलिंग है, ये सब पे चर्चा होता रहता है टीवी में। मतलब देश को नफरत के बाजार चारों तरफ खोल दो, हिंदू मुसलमान क्रिश्चियन ईसाई सब आपस में लड़ जाए, खून बहे। मोदी साहब को सत्ता से मतलब है, मोदी साहब को पैसा से मतलब है। मोदी साहब रिकॉर्ड तोड़ना चाहते, जवाहरलाल नेहरू जी का रिकॉर्ड तोड़ना चाहते, लॉन्गेस्ट सर्विंग प्राइम मिनिस्टर ऑफ इंडिया। वही सपना देखकर देश को सिर्फ बेच नहीं रहा है, देश को, देशवासियों को सम्मानित कर रहा है। एक जुन्नो भाजपा वालों से मैं पूछता, आपका जवाब क्या है? सिर्फ भारत शुद्ध क्रिकेट चैंपियन হয়েছে, বাজি ফুটিয়েছি, ঢাল করতাল খোল করতাল নিয়ে বেরিয়ে গেছি, আমরা তিরঙ্গা ঝান্ডা লহরাইছি। এটা দিয়ে শুধু দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটা যায় না। ইন্ট্রোস্পেক্ট, বিজেপির বন্ধুরা সেলফ ইন্ট্রোস্পেকশন করো। এইভাবে দেশ চললে দেশ আগামী দিন রসাতলে যাবে। আজকে ভারতবর্ষের সারাউন্ডিং কান্ট্রিগুলো ফরেন পলিসির মধ্যে চেঞ্জ, বদলাও। পাকিস্তান অলওয়েজ হোস্টাইল, চায়না হোস্টাইল, শ্রীলঙ্কা হোস্টাইল, ভুটান হোস্টাইল, নেপাল হোস্টাইল, বাংলাদেশ হোস্টাইল, মরিশাস হোস্টাইল, সব হোস্টাইল। সব ক্ষেপে বেগুন। তো ভারতবর্ষের নেবারিং কান্ট্রিজের সঙ্গে যদি আমাদের সৌভ্রাতৃত্ব না রাখে, এই সুযোগ নিয়ে চাইনা ভারতবর্ষে ঘিরে ফেলছে বন্ধুরা। শ্রীলঙ্কা টেকিং অ্যাডভান্টেজ অফ আওয়ার অ্যানিমোসিটি, চায়না ওখানে নেভেল এবং এয়ারফিল্ড ঘাঁটি গেড়েছে। চায়না, নেপাল আমার আরেকটা হিন্দু রাষ্ট্র, নেপাল আমাদের খুব কাছের বন্ধু। নেপালে এখন এয়ারফিল্ড, চায়নার এয়ারফিল্ড তৈরি হয়ে গেছে, ভুটানে এয়ারফিল্ড তৈরি হয়ে গেছে। সব জায়গায় বেজিং টু
বেজিং টু লাহোর, পাকিস্তান অকুপাইড কাশ্মীর দিকে একটা বিশাল বড় রাস্তা হয়েছে, যাতে করে ইন কেস অফ এনি ওয়ার, কারণ চায়না আমাদের সঙ্গে লড়বে না, পাকিস্তান কিন্তু লড়াইটা লড়াবে, কাজে যখন আর্মস অ্যামুনিশন যাতে কি খুব তাড়াতাড়ি পাকিস্তানে পৌঁছতে পারে, বিশাল বড় এক রাস্তা তৈরি করেছে। তো এই জিনিসগুলো ভারতবর্ষের মানুষকে আমাদের টাকার, আমাদের অর্থনীতি, আমাদের বিদেশ নীতি, সমস্ত দিক দিয়ে আমরা মার খাচ্ছি, পিছিয়ে যাচ্ছি। আসুন এবার এই রাজ্যের কথা একটু বলি। এই রাজ্যের বেকাররা দিশেহারা, সারা ভারতবর্ষের বেকারাই দিশেহারা। আমি জানতে চাই, শিক্ষিত বেকাররা টিপিএসসি পরীক্ষা দেয়, একটা পরীক্ষার ইন্টারভিউ হয়, এটা সম্পন্ন হতে হতে মিনিমাম 4-5 বছর লেগে যায়। এখনো এরকম অনেক ইন্টারভিউ রয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, 3 বছর হয়ে গেছে, পরীক্ষা হয়নি। পরীক্ষা হয়েছে, ইন্টারভিউ হয়নি, 3-4 বছর হয়ে গেছে। এমন বহু পরীক্ষা রয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, এই শিক্ষিত ছেলে মেয়েদেরই 4-5 বছরের যে সময়টা যে নষ্ট হলো, মানিক সাহা কিংবা বিজেপি এটাকে ফিরিয়ে দিতে পারবে? তাদের মূল্যবান জীবনের 5টি বছরের সময় ফিরিয়ে দিতে পারবে কি? পারবে না। কত পরীক্ষার্থী বসে ত্রিপুরা রাজ্যে? টিপিএসসি পরীক্ষায় কত পরীক্ষার্থী, অথচ ইউপিএসসি যখন পরীক্ষা হয়, মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স, ওদের শিডিউল, ওদের কবে পরীক্ষা হবে, কবে ইন্টারভিউ হবে, কবে রেজাল্ট হবে, তার শিডিউল বের করে দেওয়া হয়। আর আমার এই রাজ্যে কিচ্ছুই নাই, কিচ্ছুই নাই। বিভিন্ন দপ্তরে সেই ভাজপা সরকার আসার পর গত 7 বছরে 30,000-এর অধিক, বাজেট এতে গ্লান্সে দেখলে বোঝা যায় 30,000-এর অধিক রিটায়ারমেন্টে গেছে। ভিআরএস এর কথা বলছি না, শুধু রিটায়ারমেন্টে গেছে 30,000-এর অধিক। তাছাড়া ভলেন্টারি সার্ভিস, গভর্নমেন্ট রিটার্ন সার্ভিস, ভিআরএস নিয়েছে এরকম কয়েক হাজার বিভিন্ন পোস্টের এরা খালি পড়ে রয়েছে। চাকরি গত 7 বছরে কত হাজার হয়েছে। রেগুলার, ইররেগুলার, আউটসোর্সিং সমস্ত কিছু মিলে তাদের বক্তব্য যদি সত্য কথা ধরে নিই, মাত্র 13,000 চাকরি হয়েছে। 30,000 রিটায়ারমেন্ট গেছে, ভিআরএস গেছে আরো অনেক। 7 বছরে মাত্র তাদের বক্তব্য, তাদের কথাটা যদি আমি সত্য ধরে নিই, মাত্র 13,000 শূন্য পদ পূরণ করা হয়েছে। বাকি তো 1 বছর পর তো এই পদগুলো অবলুপ্তি ঘটে যায়, আবার নতুন করে ক্যাবিনেট বসে সিদ্ধান্ত নিতে হয়। আর একজন মন্ত্রী, আমার স্নেহধন্য মন্ত্রী, তাকে দিয়ে সমস্ত বলানো হয়। তাকে ভুল বুঝবেন না, তাকে দিয়ে বলানো হয় কি অমুক ডিপার্টমেন্টের এতটা পদের সিদ্ধান্ত হয়েছে ক্যাবিনেটে, আমরা বেকার, আবার বাবা বাবা বা একটা পোস্ট, এতগুলো পোস্টের সিদ্ধান্ত, বাস। এরকম বহু অ্যানাউন্সমেন্ট যেটা ম্যাটেরিয়ালাইজ করতে পারেননি, এমন অ্যানাউন্সমেন্ট হয়ে রয়েছে, এখন অব্দি হয়নি। তো এইভাবে বেকারদের জীবন যদি যৌবনটা নষ্ট করে, কিসের সরকার এটা? বেকার বিরোধী সরকার, করাপশনে ছেয়ে গেছে। ভাই বন্ধুর সরকার। বর্তমান যে সরকারটা চলছে, এটা ভাইয়ের সরকার, এটা বন্ধুর সরকার। বন্ধু আছে মহাকরণে বসে, ভাই আছে নানক খেলোয়াড় জগৎ থেকে শুরু করে সমস্ত পেরিফেরির মধ্যে তার আধিপত্য দেখানোর চেষ্টা করছে। কাজে আমরা বলি এটাকে ভাই বন্ধুর সরকার, লুটপাটের সরকার, কমিশন খোরের সরকার। আমি তো দায়িত্ব নিয়ে বলছি, একটা আমরা সত্য কথাটাই বলতে পারি না গুছিয়ে, আমরা মিথ্যার আশ্রমে নেইও না। আমি তো অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বলেছি, বিকাশ হয়েছে বিকাশদের মতো লোকদের, সবকা বিকাশ, ওই বিকাশদের মতো লোকদের বিকাশ হয়েছে, অন্যদের না। মানহানি মামলা করুন। এখন বলছে
আউটসাইড দ্য কোর্ট বয়ে গেলে আর শেষ করে আমি চাই। নো, কেস করছেন, কেস চলুক। আমি কেন রফা দফা করবো? কেন আউটসাইড দ্য কোর্ট সেটেলমেন্ট করবো? কেস তো টিকবেই না। আর আমি যা বলি সত্য কথা বলেছি। ঘুম থেকে উঠে জায়গার দালালি চলছে। ক্রয় করবে, টাকা দিতে হবে। যে কিনবে তাকে টাকা দিতে হবে, যে বিক্রি করবে টাকা দিতে হবে। বাড়ি করবে ইট বালু সিমেন্ট, প্রত্যেক জায়গায় সিন্ডিকেট। ভাজপা করবে, সকালবেলা আমি বুথের প্রেসিডেন্ট। কি কিল্লি গাইছো বাবু, আপনি নাকি বাড়ি করবেন শুনছি। হ্যাঁ, আমরা ইট বালু সিমেন্ট আমরা দিব, কিন্তু ইট বালু সিমেন্ট রড আমরা কিন্তু দিব। মানুষের আতঙ্কে ভয়ে, আচ্ছা বাবু ঠিক আছে তোমরাই দিও। এই তো চলছে সর্বত্র জুলুমবাজি, অত্যাচার, কমিশনখোর, দালালি, এগুলো নির্দ্বিধায়। এমন অনেক জায়গা আছে জানেন, তিপ্রাসা আমাদের এখান থেকে বেশি দূর না, এই মুনলাইট রেস্টুরেন্টে একটু পরই একটা দিলীপ দেববর্মা একটা লোক আছে, তার এই যে tripurainfo.com, এরপরে যে হলিক্রস দুর্জয়নগর, হলিক্রস স্কুলের আগে বাদিকে যতগুলো জায়গায় এখানে একটা হোটেল বানাইতা ছিল, বদ্ধটুদ্ধ হয়েছে। এই জায়গাটা দিলীপ দেববর্মার। এটা অবশ্য বর্তমান সরকারের না, এটা হচ্ছে বাম ফ্রন্ট সরকারের জমানায় তার জায়গা। আহা, তার কাছে পর্চা আছে, পরে এই সব পর্চা ক্যান্সেল করে তার নামে, সরকারের নামে করে লাইছে। কেস চলছে। এরকম ঘটনা বহু জায়গায় রয়েছে, বহু জায়গায় সারা ত্রিপুরা জুড়ে। অমুকের নামের জায়গা, সে হয়তো কলকাতা, সে হয়তো বাংলাদেশ থাকে, সে হয়তো ওই জায়গায় থাকে। আয়াত দেখতেছে, উমা আমার জায়গা, আমার দিন নাম নাই, পর্চা নাই, আরেক নামের পর্চা হয়ে গেছে। সরকারি জায়গা অন্য নামে করে দিতেছে। এই সমানে চলছে বন্ধুরা, সমানে চলছে। এডিসি নিয়ে দু একটি কথা বলতে হয়। এডিসি 1984 সালে 23 আগস্ট ইন্দিরা গান্ধী একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, আপনারা জানেন, সংবিধান সংশোধনের মাধ্যমে 6 শিডিউল তৈরি করেছে। কি এখন সময় এসছে, 72তম সংবিধান সংশোধন হয়েছে পঞ্চায়েত। আচ্ছা কিছু না, এখানে একজনের শরীরটা খারাপ হয়েছে, এত হইচুকল, এখানে একটু মাথা ঘুরেছে, সুগার ফল করে, কিছু না। অ্যাটেন্ডেন্ট রয়েছে, আমার ভলান্টিয়ারটা গেছে, কিছু অন্য কিছু। এখানে যারা ভলান্টিয়ার আছেন একটু সুস্থতা করুন। তো কি কথা, যে কথাটা বলছিলাম, আরবান অ্যামেন্ডমেন্ট 73তম 74তম সংবিধান সংশোধন হয়েছে। মনমোহন সিং সরকার ভাবলেন 2011 সালে যে নর্থ ইস্টার্নের 4টি রাজ্যের মধ্যে 6 শিডিউল জারি আছে, ত্রিপুরা, আসাম, মেঘালয়, মিজোরাম। এই 4টির মধ্যে 6 শিডিউল আছে। কাজে এদেরকেও যদি আমরা অ্যামেন্ডমেন্ট না আনি, তাহলে তো ওখানে সঠিকভাবে এম্পাওয়ারমেন্ট, জনজাতিদের এম্পাওয়ারমেন্ট, আদিবাসীদের এম্পাওয়ারমেন্ট, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিকভাবে চলবে না। এখন আমি দেখছি ভিলেজ কমিটি নির্বাচন চাই করে একটা লোকাল একটা পার্টি স্লোগান তুলছে। আমি বললাম क्या मजाक है, आपको चुनाव या आप चुनाव के नाम पे क्यों इन सबको आप गुमराह कर रहे हो? क्यों, क्या हुआ? अभी चुनाव करने से तो सिंगल टायर विलेज कमेटी होगा, और 125th अमेंडमेंट बिल अगर पास हो जाए पार्लियामेंट में, তাহলে তো 30 স্তরীয় ভিলেজ কমিটি নির্বাচন হবে। 30 স্তরীয় মানে হচ্ছে ফান্ড ফ্লো বেশি হবে, রাং বেশি যাবে, পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট হবে, সামাজিক দিক দিয়ে তারা নিজেদের কারো শক্তি অর্জন করবে। সোশিও ইকোনমিক পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট যে সত্যিকারের মূল মন্ত্র হয়ে থাকে কোন রাজনৈতিক দলের। ইউ হ্যাভ ওয়েটেড লং, আপনারা অনেকদিন অপেক্ষা করেছেন, ওয়েট করুন। let us put mount pressure upon the central government to implement 125th amendment bill which was introduced in the parliament
ইন 2025 মার্চ 5ই মার্চ 2020 সালে কংগ্রেসের যে স্বপ্ন 125তম সংবিধান সংশোধন বিল, সেটা পার্লামেন্টে উত্থাপিত হয়েছে বিজেপি সরকার দ্বারা। 5 বছর পেরিয়ে গেল, কতখানি আদিবাসী বিরোধিতা মানসিকতা এদের। 5 বছর পার হয়ে গেল, এই বিলটা এখন প্রায় মৃত, আবার রিইন্ট্রোডিউস করতে হবে পার্লামেন্টে, তারপরেই পাস চলবে। তাহলে কি জবাব বন্ধুরা? যারা बीजेपी करो तिप्रासा जाति गोष्ठीर प्रत्येक लीडर का क्या मैं ये सवाल पूछ सकता हूं? जवाब मांगिए इनसे कि हमारा अधिकार, हमारा विलेज कमिटी, त्रिस्तरीय विलेज कमिटी জন্য সোশিও ইকোনমিক পলিটিক্যাল এম্পাওয়ারমেন্টের জন্য 5ই মার্চ 2020 পার্লামেন্ট মধ্যে যে বিল উত্থাপিত হয়েছে কংগ্রেসের প্রেসারের প্রেক্ষিতে, এটা কেন এখনো পাশ করা হলো না? কিছুদিন পূর্বে আমাদের ডেপুটি লিডার গৌরব গগৈ পার্লামেন্টের মধ্যে উত্থাপিত করেছেন যে क्या हुआ 2020 5 मार्च को आपने ये बिल इंट्रोड्यूस किया 125th अमेंडमेंट बिल, काहे को इतना दिन लग गए इसको पास करवाने में? अभी तो नूतन এখন पार्लियामेंट আবার এসে আবার নতুন ভাবে इंट्रोड्यूस করতে হবে। करवाओ। ये 4 स्टेट का आदिवासी लोग मांगता है कि एडीसी मोर एम्पावरमेंट हो, इनको अर्थनैतिक व्यवस्था सुदृढ़ हो। आप करिए। কোথায় কি, কোথায় সব ঠুসাটাস? বিধানসভায় দাঁড়িয়ে আমরা 3 বিধায়ক ককবরক ভাষা রোমান স্ক্রিপ্টের দাবি জানিয়েছি সরকারের কাছে। খুব কষ্ট লাগলো যেদিন যে ওই আঞ্চলিক দলের যারা 13 জন বিধায়ক, মন্ত্রী সহ 13 জন বিধায়ক এই ডিমান্ডটাকে একজন দাঁড়িয়ে সমর্থন করলেন না। मतलब बाहर में टीएसएफ द्वारा गांधी स्टैचू के सामने प्ले कार्ड ककबरक रोमन स्क्रिप्टे ककबरक भाषा के रोमन स्क्रिप्टे ककबरक भाषा আমরা চাই, रोमन स्क्रिप्टे ककबरक भाषा চাই। तो मैं तो सवाल उठाया, मैं तो दावी रखा आपके पक्ष, तो क्यों आपका तिप्रासा का तो 13 बंदा है जो आप लोग के वोट द्वारा निर्वाचित होकर विधानसभा में प्रवेश किया, वो हमारा मांग को क्यों समर्थन नहीं किया? क्या आप लोग नहीं पूछेंगे? क्या पूछना पड़ेगा आपको। जिज्ञेस করবেন এদের। আচ্ছা, কিছুদিন আগে এখানে জেপি নাড্ডা সাহেব গত পরশুদিন আগে ঘোষণা দিয়ে গেছে, আমি এগুলো যাই না, এসব জুমলা। 10ম পাস করলে স্কুটি পাইব, বুঝছে না? সাংবাদিক বন্ধুদের আমি জিজ্ঞেস করতে চাই, বাইরে बोर्ड कैसे 12 कैसे ना 10 तो बोर्ड कैसे बोर्ड में जो पास होगा तो सब तो 10th का से बोर्ड मतलब तो 10th भी बोर्ड है 12th भी बोर्ड है। 12 क्लास का उच्चारण नहीं हुआ, जब बोर्ड एग्जाम जो पास होगा स्कूटी मिलेगा। तो 10 तो बोर्ड 16 বছরে 10th ক্লাস পাস করে 16 বছরে স্কুটি দিব, চলাতে পারবো নি? এবং জুমলা ঘোষণা অনেক। চিফ মিনিস্টার এবং দিদেন খাদ্যমন্ত্রী, না এখনো বোধ সরি এখনো খাদ্যমন্ত্রী, রেশনের মাধ্যমে মশলা, চা, তেল, সরষের তেল, বিভিন্ন মশলা, ঘি টি কত কিছু অ্যানাউন্সমেন্ট করছে না? আসেনি হলে ব্যবস্থাটা এখন পাননি। ত্রিপুরাবাসী যারা রেশন থেকে জিনিসপত্র নেন জিজ্ঞেস করতে চায়, পান বন্ধ। কারণ কি জানেন? আমি এখানে এই জায়গা তো খাদ্যমন্ত্রীর দোষ দিব না। 3 বার ফাইল গেছে, 3 বার ফাইল গেছে ক্যাবিনেট থেকে টার্ন ডাউন হয়ে পড়ে। কারণ কি জানেননি? সরকারের 1 টাকাও লাগে না কিন্তু। তাহলে ফাইলটা ফেরত হয়ে গেলে ক্যাবিনেট থেকে, কারণ ক্যাবিনেটের আগে ওই বন্ধুর কাছে যাওয়ান লাগে। ওই যে মহাকরণ একটা বন্ধু বয়ে রাখছে, ওই বন্ধুর কাছে যাওয়ান লাগে। এবার বন্ধুর কাছে গেলে না ফাইলটা ক্লিয়ার হইব, বন্ধুর কাছে গেলে কইব, ও তুমি তো দিবা, তুমি তো টেন্ডারটা পাইছো, দিমু তোমারে। ওই আমরার বাগা কত কয়ে এলাম, আমরার কমিশন কত কয়ে এলাম।
এই তো চলছে, কাজে বাগাও দেয় না। আর আপনারা রেশনের মাধ্যমে তেল, মশলা পাতি, আরো কি কি ঘি যা যা পাইতেন, এগুলো বন্ধ হয়ে গেছে। বুঝছেন তো? তো এই সরকারটা, আমি যদি বলি দুর্নীতি আপাত মস্তক, দেশাই সাহেব তো পরিসংখ্যান দিয়ে হয়ে গেছে, আপাত মস্তক দুর্নীতিতে নিমজ্জিত, আপাত মস্তক দুর্নীতিতে নিমজ্জিত। আমারে কন্ত কিছুদিন আগে পুষ্পবন্ত প্যালেস লইয়া দেখলাম ধর্ণা টর্ণা। হ্যাঁ ঠিক আছে, গভর্নমেন্টের, এটা এখন গভর্নমেন্টের প্রপার্টি। যারা করছে আউট অফ ইমোশনাল ডিমান্ড করছে, স্বাভাবিক, এটা আমাদের ইমোশন জড়িত এতে। কিছুদিন আগে দ্রৌপদী মুর্মুরে দিয়ে আইন না একটা মিউজিয়াম করার জন্য টাকাও স্যাংশন করা হয়েছে। হঠাৎ কইরা এই সাংবাদিক শুনো, হঠাৎ করে এমন কি পরিস্থিতি হলো যেটা তাজ দিয়ে দেওয়ার লিগে আমাদের রাজ্যের মধ্যে সত্য করে হেরিটেজ লাইক প্রপার্টি আর কি কি আছে? হেরিটেজ প্রপার্টি কি কি আছে? একটা হচ্ছে রাজবাড়ি, ইউনেস্কো দ্বারা স্বীকৃত হইল গিয়ে ওই যে আমাদের ওই 15 কোটি, ঠিক আছে, রাজবাড়ি, পুষ্পন্ত প্যালেস, এটি তো মানে হেরিটেজ লাইক, স্বীকৃত না, হেরিটেজ লাইক প্রপার্টি গভর্নমেন্টের। কয় জয়পুর থেকে আরম্ভ করে বহুত রাজরাজার মহলগুলো 7 স্টার 5 স্টার হোটেল করছে। তাহলে এইগুলো সবগুলো কিন্তু পাবলিক, মানে প্রাইভেট প্রপার্টি। আমার সাংবাদিক বন্ধুদের কাছে আমার নলেজ আমি এনরিচ করতাম চাই। আমার একটা প্রপার্টি দেখান, গভর্নমেন্ট প্রপার্টি সারা দেশের মধ্যে হেরিটেজ প্রপার্টি যেটা প্রাইভেট পার্টিতে দিয়ে দেওয়া হয়েছে, একটা আমার দেখা। আমার ভুল হইতে পারে, আই ওয়ান্ট টু বি এনরিচড, কারেক্ট মি ইফ আই এম রং। আমি বন্ধুদের, বিজেপি বন্ধুদেরও কমো যে হেরিটেজ লাইক প্রপার্টি ওর হেরিটেজ প্রপার্টি এমন যদি কোনো সরকার প্রাইভেট পার্টিতে দিয়ে দিছে, তাহলে হেঁটে দিত গেলি গিয়া আমার এই রাজবাড়িটা দিলেই পারে। এই রাজবাড়িটা দিলে 7 স্টার হোটেল হইব। এটাও তো ইউনেস্কো দ্বারা স্বীকৃত হেরিটেজ প্রপার্টি না, তাহলে এটা দেয় না গেলি গা। অর্থাৎ কি তুমি দাও না, হোটেল হইব 5 তারা 7 তারা হোটেল হইব, কেউ বিরোধিতা করে না। জব অপরচুনিটি হইব, কেউ বিরোধিতা করে না। অন্য জায়গা দাও। Why this place? Is it not an insult to the President of India, যাকে দিয়ে তুমি উদ্বোধন করাইলা, শিলান্যাস করাইলা মিউজিয়াম আকারে, এখন তুমি এটারে একটা হোটেল তাজ ভিভান্তাসের কাছে তুমি হ্যান্ড ওভার করে দিতে চাইতেছ। তো এসে গিয়া মালদা বাগাড়া দিয়ে বেশি পায়, হগলতি সম্ভব, বাগার ঠেলা বন্ডক পাইছে, অনেক দিয়া লাইতেছে। বন্ধুরা যারা দূর দূরান্ত থেকে আইছেন, রাজ্যের মানুষ অত্যাচার অনেক সইছে, ব্যবসায়ীরা আতঙ্কিত, আম জনসাধারণ আতঙ্কিত, গণতন্ত্র স্তব্ধ, গাড়ি দেয় না, পাওয়ার কাটডাউন করে, গাড়ি দেয় না, অটো সার্ভিস বন্ধ, বড় বাস বন্ধ, ছোট গাড়ি বন্ধ। শুধু আমাদের নয়, আরেকটা রাজনৈতিক দলের সময় দেখলাম সেম ঘটনা। কালকে আমার দক্ষিণ জেলার গোমতী জেলা, আমাদের উদয়পুরের আমাদের জেলা কংগ্রেস সভাপতি পুলিশের সামনে তার গাড়ি ধরে ভাঙ্গা চেঙ্গা চুরমার। যে গণতন্ত্র এইভাবে কদিন? তবে আমি আপনাদের কমু,
এই ডিজেডি, এই হারামি ডিজেডিটা করতেছে, এটা একদম দাগি আসামি হিসেবে চিহ্নিত করে রাখবে, একদম দাগি আসামি এরা। বিজেপি যারা করে তারা, আমরা অন্তত আমরা আমাদের দল কাউকে শত্রু মনে করে না। দে হ্যাভ গট এভরি রাইট, একটা রাজনৈতিক দলকে ভালোবাসতেই পারে, কিন্তু এরকম ভাবে মারবো, রক্ত ঝরাইবো, আগুন দিয়ে পুড়াইবো। এই যে আরেকটা উষা বাজারের এখানেতে শুনলাম একজনের বাড়ি, অপরাধ, সে সিপিএম করে, সে সিপিএম সমর্থক। এটা কি চলছে? তারপরে কইতে একজন ভদ্রলোক মুখ্যমন্ত্রী হইছে, এরপর আমাদের কইতে হইব বন্ধ করুন এগুলো। যায় দিন ভালো যায়, আসছে দিন ভয়ঙ্কর। ভয় পায়েন না। 8 বার আক্রান্ত হয়েছি, কিচ্ছু করতে পারত না। डोंट डाई, मौत से पहले मरना नहीं, डोंट डाई लाइक ए कवर्ड। এইভাবে চলতে দেওয়া যায় না। ভালোবাসার মানুষ আমরা। আমাদের নেতা বলছে मोहब्बत का दुकान खोलो, जहां पे भी नफरत दिखाई देता है वहां पे मोहब्बत का दुकान खोलो। वही काम हम लोग कर रहे हैं। हम लोग चाहते कि प्यार मोहब्बत फैलाया जाए। लोगों के ऊपर भरोसा है, वो लोग तय करें किसको जिम्मा सौंपना चाहते हैं। एक पावर को केड़े नीते चाहिए ना। मीडिया को दबा के रखो। मीडिया को रात को फोन जाता है, मेरा इस मंत्री का क्यों इतना ज्यादा फोटो, मेरा फोटो क्यों नहीं। आजकल न्यूज का हेडलाइन ये होना चाहिए, न्यूज ऐसा करो। डिक्टेट किया जाता है। सिर्फ ऑल इंडिया नहीं, यहां पे भी ये सब हो रहा है। डेमोक्रेसी का मजाक बना के रखा है ये लोग। এরপরে কয় কি কয়, তারা উন্নয়ন দেখে না। চশমা খুলে কি জানি কইছে ডায়লগটা, চোখে ছাউনি পড়ছে। মা গো মা, দাঁতের ডাক্তারেরই কত, চোখের ডাক্তার কি কইল হইলে। আর এখন একটু দেখছি কি আবল তাবল বেশি বলতে পারে। আগেরটার লোকে বর্তমানে কম্পিটিশন, আগেরটার লোকে বর্তমানে কম্পিটিশন চলছে, কে আবল তাবল কইটা ট্রোলিং কার বেশি হয়, ভিউ কার বেশি হয় সামাজিক মাধ্যমে। এই তো কম্পিটিশন। মানুষের উন্নয়নের কথা কই কয়, মানুষের দুঃখ সুখে হাসপাতালে গেছেননি? আহা কি করুণ চিত্র, কি করুণ চিত্র। আমি কই না কেলিগা ওই যে কিছুদিন একটা দপ্তরটা চালাই ইসলাম, তো কইলে কইব ইচ্ছা করে বলতে স্বাস্থ্যটা কয়, আমি লিখে স্বাস্থ্যটা বেশি কথা, কিন্তু আমি জানি স্বাস্থ্যটা ভাঙ্গা শেষ। স্বাস্থ্যটা হয়ে গেছে এখন কিছু লোকের রোজগারের ধান্দাবাজ, মানুষকে স্কুইজ করার একটা জায়গা, চিকিৎসা নামে ভণ্ডামির একটা জায়গা। এভাবে চলতে দেওয়া যায় না বন্ধুরা, আমার মায়েরা বোনেরা, সভ্য ত্রিপুরাবাসী জাগুন, মনের ভয়টা কাটান। কি করতে পারবো, কি করতে পারবো? আমি সকলের কাছে অনুরোধ করব, আইডেন্টিফাই দোজ ক্রিমিনালস। ওই সমস্ত সমাজদ্রোহীদের আইডেন্টিফাই করুন। কেন আইডেন্টিফাই কি করবেন আপনারা? মারতেন না, সামাজিকভাবে তাদেরকে আইসোলেট করুন, সামাজিকভাবে তাদেরকে আইসোলেট করুন। আর আরেকটা কথা বলবো, ছোট হোক বড় হোক, জানে পুলিশ কর্তনক্ষণে
কারণ পুলিশের তারাও অপমানিত, পুলিশের তারারও তুই তারাক্কা কইরা কয়। আমি তো একটা কনস্টেবল, আমরা তো একটা কনস্টেবল, তার সম্মান, তার বর্দির সম্মান দিয়ে কথা কই, আপনি আপনি কইরা কথা কই। তারা ওসি ডিএসপি তুই তারাক্কা কইরা কথা কয়। ওসি বিভিন্ন জায়গার ওসিরা তো চট থবর কিল ঘুষি তো মারে। ওই পুলিশ কি খুশি মনে করে? না, আরো সময়টার অপেক্ষা করতেছে, সময়টা পায় এগুলোই। আমরার পাওয়ারটা কিতা, আমরার পাওয়ারটা কিতা, আমি সময়টা একটু আজ্ঞা। এই রাজ্যে আগামী দিন ভূমিকম্প হবে, রাজনৈতিক ভূমিকম্প হবে। টেরই পাইতো না, জানে না। এই যে জনসভা নাড্ডা সাহেবের জোর জবরদস্তি কইরা আনছে, তারপরে গেট লাগাইলায়, গেট ঠেললা বাইরে হয়ে যায়, গেট লাগাইলায়। কত জায়গাতে কত রকম ভেলকি দিয়ে আনছে মানুষরে, জোর কইরা ভেলকি দিয়ে, অপবাদ দিয়া, মিথ্যা কথা কইয়া। এইভাবে জোর করে ভালোবাসা, ভয় দেখায় ভালোবাসা, মানুষকে এরকমভাবে অপমানিত করা, এটার খেসারত আগামী দিন বিজেপি দারুণ ভাবে দিব। আমার কংগ্রেস বন্ধুরা, সেলফ কনফিডেন্সের অভাব যেন না হয়। প্রত্যেকটা মুহূর্ত নিয়োজিত করুন মানুষের সঙ্গে থেকে, মানুষকে পথ দেখান, মানুষকে জাগ্রত করুন। এই যে সংবিধান বাঁচানোর যে শপথ, তার উপর যেন আঁচ না আনতে পারে ষড়যন্ত্রকারীরা। একজন রক্ষক হিসাবে আপনার দায়িত্ব আপনারা নিষ্ঠার সাথে পালন করবেন, মানুষকে বুকলে আগলে রাখুন। আর সিপিএম বন্ধুদের কাছে বলবো, सिर्फ प्राइमरी और पार्टी मेंबर के वोट से पावर में आ नहीं सकते हो भाई साहब। आपका ताकत है क्या? आपका प्राइमरी मेंबर। सिर्फ उन्हीं के वोट से सरकार नहीं बना सकते हो, क्योंकि आपका जन समर्थन बिल्कुल आप लोग खो चुके हो। मैं वो सब प्राइमरी मेंबर से मेरा गुजारिश है, खामोखा वहां पे रह के अपना लाइफ बर्बाद मत किया करो। अगर भाजपा को हराना है, बीजेपी के जो सत्यिकार अर्थ अपना हाराते चान, you are left with no other alternative but to join Congress and strengthen Congress. আমি সকল প্রাইমারি মেম্বারদের কাছে আবেদন করব, আমি সকল শুভবুদ্ধি कम्युनिस्ट माने मेरा कन्हैया कुमार भी एक कम्युनिस्ट का बंदा है, आज के तारीख में भी वो बंदा है कम्युनिस्ट। मेरा जो राहुल गांधी जी का सोच है, विचार है, चिंताधारा है कि सीधा जीवन যাপন যে আপনি করে সত্যিকার অর্থে কমিউনিজমের ব্যাখ্যা আমি রাহুল গান্ধীর মধ্যে দেখতে পারি। तो कम्युनिज्म मतलब सीपीएम करा, कम्युनिस्ट मतलब सीपीएम करते হবে, इट इज नॉट नेसेसरी। एम आई राइट और रॉन्ग? तो कम्युनिस्ट वालों से मेरा ये दरखास्त है, अच्छा ही हुआ हमारा क्लिक नहीं हो पाया 2023 में, लेकिन एक चीज बहुत बढ़िया हुआ। कौन सा चीज? এই যে কংগ্রেস সম্পর্কে যেটা ভাঙ্গা টেপ রেকর্ডার নেতৃত্বরা বাজাতো, यार कांग्रेस से सावधान रहना, कांग्रेस खतरनाक पार्टी, গল্প বানায় এরকম ভাবে জেনারেশন পরবর্তী জেনারেশন রে এরকম ভাবে মিশা কথা কইয়া তারা ব্রেন ওয়াশ এরকম ভাবে করতো। কংগ্রেস সম্পর্কে একটা বদ ধারণা ছিল তাদের আমি দোষ দিই না, কিন্তু মিশাকে দেখছে 2023-এ, আরে ভাই আমাদের নেতারা কয় তারা খারাপ, আর তারার যে বড় মন, তারা যে চিন্তা ভাবনা দেশকে লইয়া, তারা যে চিন্তা ভাবনা দেশের মানুষকে লইয়া, তাদের যে চিন্তা ভাবনা সামগ্রিক দিক দিয়া, আমার দলের কমিউনিস্ট যারা তথাকথিত কমিউনিস্টদের তো এই চিন্তা ভাবনা নাই ভাই।
আমার বহুত কমিউনিস্ট বন্ধুরা আমার কাছে কইছে। কাজেই আমরা তো কোনো পার্টির কর্মীরা আমরা ঘৃণা করি না, আমরা এই শিক্ষা কোনো সময় দেই না। গো এন্ড অ্যাপ্রোচ দ্য কমিউনিস্ট লিডার্স, गो एंड अप्रोच द बीजेपी वर्कर्स कि देश को बचाना है, देशवासियों को बचाना है और कोई विकल्प खुला नहीं है अदर देन कांग्रेस। आओ सब मिलके देश को बचाए, देशवासियों को सही राह पे दिशा दिखाए, ये हमारा लक्ष्य है। अपना करबेन तो? आर यू रेडी? सीना तान के हमें क्या डर है? हमारा नेता मजाक बनाते हैं बहुत जगह। भगवान के में देर है, अंधेरा नहीं। और सत्य का जीत हमेशा थोड़ा सा देर से ही होता है, लेकिन सत्य हमेशा जीत होता ही है और सच जीतता है। हमारा नेता एक सीधा साधा सच्चा इंसान है, और सच्चाई जिसमें है वो क्या किसको ईडी का डर, सीबीआई का डर, इनकम टैक्स का डर और कोर्ट कचहरी का डर किसी को नहीं लगता, मेरे नेता को नहीं लगता। और हम उस नेता के सिपाही हैं। हमें क्या डर, हमें क्या क्या उखाड़ लेगा? हमारा क्या है हमारे पास जो आप उखाड़ लेंगे? প্রত্যেকটি স্তম্ভ গুড়ি দিচ্ছে মিডিয়া, ডেমোক্রেসি যে 4টা স্তম্ভ, এখন তো জুডিশিয়ারি স্ক্রাম্বল। দেখেননি আমাদের? লেখেন আপনারা, দেখে পারলে হেরা কইব হাইকোর্টের অবমাননা কইব, কইরেন পারলে কিছু করুক। আমার দেখছেন নি হাইকোর্ট একটা পিআইএল নিতে দীপক গুপ্তা সাহেবরা সেদিনকে দেখলাম খবরের কাগজে আইছে। এই ভদ্রলোক যাওয়ার পরে এতগুলো ঘটনা পশ্চিমবাংলা জুডিশিয়ারি দেন দেয়ার ঘটনা, দেন দেয়ার সো মোটো প্রত্যেকে নিউজ, দেন দেয়ার সো মোটো কমপ্লিজেন্সিয়া ডাইরেকশন দে কেস ফাইল করো, রিপোর্ট দাও। আমার হাইকোর্টে, ত্রিপুরা হাইকোর্টে দেখছেন নি একবারও? এই এত ইতালিন কালে বেশ কয়েক বছর দীপক গুপ্ত যাওয়ার পরে কয়টা সো মোটো পিআইএল নিছে? এটাই কই ইয়েও একটা কম্পিটিশন লাগছে। ওই কেউ চিফ জাস্টিস কয় আমি বন্ধ কইরা ঠাকুর আমার দিশা দেওয়া হয়েছে, কাজে রাম মন্দিরের অর্ডার দিয়ে দিস। কেউ একটা জাজমেন্ট দিয়া রাজ্যসভার নমিনেটেড মেম্বার হয়ে গেছে, কেউ কেরালার গভর্নর হয়ে যায়, কেউ বিদেশি অ্যাম্বাসেডার হয়। তাদের পুনর্বাসনের জন্য জুডিশিয়ারি হ্যাজ লিটারালি সাকাম। দেশটা যাইব কোথায়? মিডিয়া সত্য কথা দেখাইতো না, জুডিশিয়ারি ক্রাম্বল, এক্সিকিউটিভ ক্রাম্বল, লেজিসলেটিভ পার্লামেন্ট ক্রাম্বল। শেষ শক্তি মানুষ। আমরা মানুষের দরবারে নিয়ে যাবো, মানুষ সঠিক রাস্তা দেখাইবো এবং মানুষই আগামী দিনে পট পরিবর্তন করব। সাহস থাকেন सत्य के राह पे चलना, प्यार मोहब्बत फैलाना और खुद पे भरोसा रख के आगे तरफ बढ़ना। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আমার নমস্কার, ত্রিপুরাবাসীকে নমস্কার, খুদা হাফেজ। হাম ভাই যারা যারা সংখ্যালঘু বন্ধুরা পবিত্র রমজান মাসে রোজা থাকা সত্ত্বেও আইছেন, আপনাদের জন্য ইফতারের ভোজ আমরা কংগ্রেস ফেরার পথে, আপনারা কংগ্রেস ভোজ যারা নেতৃত্বরা আছেন, আপনারা কংগ্রেস ভবন থেকে আপনাদের ইফতারের ভোজ মানে ব্যবস্থাপনা আছে, আপনারাও হেন থেকে নেবেন। অনেক অনেক ধন্যবাদ। অনেক প্রতিকূলতার মধ্যে এত সংখ্যক লোক আপনারা আইছেন, আমরা আপনাদের এবং আপনাদের আগমনে আমরা আগামী দিন আরো শক্তি সঞ্চয় হয়েছে। আমরা দারুণভাবে গতি নিয়ে আপনাদের কাছে যাবো এবং ওই মুক্তি ত্রিপুরাতে মুক্তির সূর্য আমরা উদয় হবেই, এটা সুনিশ্চিত করুন। সকলকে নমস্কার। আমরা কলমকা একটা আনন্দ সংবাদ, আমাদের মঞ্চে এখন একটা বড় ধরনের একটা জয়েনিং হবে। মঞ্চে একটা বড় ধরনের জয়েনিং হবে, যে বিভিন্ন জায়গা থেকে ওনারা এসছেন
বিশেষ করে আদিবাসী অঞ্চলের মানুষ তারা যোগদান করতে চাইছে। আমরা বলছিলাম কয়েকটা দিন বাদেই করে বলছে না আমরা আজকেই জয়েন করব এবং আমরা আমাদের কাজ দ্রুততার সাথে আমরা ত্বরান্বিত করব। কাজেই কিছুক্ষণের মধ্যেই আমাদের মঞ্চে দলীয় নেতৃত্ব পতাকা দিয়ে তাদের আমাদের দলে বরণ করে নেবেন। বিজয় দেববর্মা সাহেব দয়া করে মঞ্চে আসুন। বন্দে মাতরম, वंदे मातरम, বন্দে মাতরম। वंदे मातरम, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद ত্রিপুরা প্রদেশ কংগ্রেস জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद ত্রিপুরা প্রদেশ কংগ্রেস জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद আনঅর্গানাইজড কংগ্রেস জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद আদিবাসী কংগ্রেস জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद ত্রিপুরা আদিবাসী কংগ্রেস জিন্দাবাদ। जिंदाबाद जिंदाबाद বন্দে